আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আজকের 8 নাম্বার ক্লাসে স্বাগত। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম দিগন্ত। আচ্ছা, কথা ঠিক মতো শোনা যাচ্ছে? তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আজকের আমাদের হচ্ছে যে 8 নাম্বার ক্লাস, এবং টপিক হচ্ছে যে ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন। ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন আমরা বেসিক্যালি গ্রামারের যে বেসিক জিনিস আপনারা প্রিলিতে করে আসছেন। হ্যাঁ, আর তারপরে গ্রামারের যে মোটামুটি একটু ফ্রেজ এন্ড ক্লজ যেটা দিয়ে আপনি মোটামুটি সেন্টেন্স বুঝবেন, বা কিছু বেশ একটু অ্যাডভান্স লেভেলে আমরা হচ্ছে যে ফ্রেজ এন্ড ক্লজ যেটা শেষ করেছি আর কি। তো এখন মানে এরপরে আমরা কানেক্টরস, মানে কানেক্টরস পড়েছি যে সেন্টেন্স কিভাবে যুক্ত করবেন, ট্রানজিশন কিভাবে দিবেন। আজকেরটা হচ্ছে যে এই পাংচুয়েশনের ইউজটাও খুব গুরুত্বপূর্ণ, বা ক্যাপিটালাইজেশন খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজের ক্ল্যারিটি এবং মাস্টারির জন্য। হ্যাঁ, নাইলে হচ্ছে যে আপনি কমা বা পাংচুয়েশন ইউজ করে মানে ইংরেজিতে অনেক মাস্টারি করা যায় ল্যাঙ্গুয়েজে। তো আমি যা পড়াবো আপনার পরীক্ষায় যা আসছে পাংচুয়েশন নিয়ে এই পর্যন্ত, বা সেন্টেন্স রানঅনস নিয়ে, তো ওগুলো আপনি এমনিতেই পারবেন এই ক্লাস করার পরে বাই প্রোডাক্ট হিসেবে। কিন্তু আমি যেই কন্টেন্ট ক্লাসে আছে এই কন্টেন্টটা বেসিক্যালি আপনার রাইটিং এর ক্ষেত্রে হেল্প করবে। আপনি কিভাবে ভালো সেন্টেন্স লিখবেন, কিভাবে কমা সেমিকোলনের মাস্টারি অর্জন করবেন, বেসিক্যালি এটার উপরে ক্লাস। কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে পরীক্ষায় যে 2-3টে আসছে এগুলো আমরা তো শেষের দিকে করেই দিব। তো এটা আপনি এমনিতেই পারবেন। এই আসেন শুরু করি আমরা। তো প্রথমে হচ্ছে আপনার ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশনটা বেসিক্যালি কি? ক্যাপিটালাইজেশনটা হচ্ছে যে আপনি আপার কেস ইউজ করবেন। কোথায় আপার কেস? আপার কেস মানে বড় হাতের অক্ষর, আর লোয়ার কেস মানে কি? ছোট হাতের অক্ষর। নাকি ইন বিটুইন কিছু একটা ইউজ করবেন? হ্যাঁ, তো কি ইউজ করবেন? এই এই পদ্ধতির নামই হচ্ছে ক্যাপিটালাইজেশন। সেটা হইতে পারে যে ইনিশিয়াল লেটার অফ সেন্টেন্সের ইনিশিয়াল লেটার যেন, যেমন ইয়া হয় আপার কেস হয়, পুরা বাকিগুলা কি হয় লোয়ার কেস হয়। তারপরে আহ, এগুলা এই রুলগুলা, এই প্র্যাকটিসটা যে কোনটা আপার কেস কোনটা লোয়ার কেস হবে, এটা গভর্নড বাই স্পেসিফিক গ্রামাটিক্যাল রুলস এন্ড ইউজ টু ডিস্টিংগুইশ প্রপার নাউন ডিস্টিংগুইশ করার জন্য এটা ইউজ করা হয়। যেন আপনি কেমনে কেমনে বুঝবেন যে সেন্টেন্স এটা প্রপার নাউন যদি এটা বড় হাতের থাকে বা আপার কেস থাকে। সেন্টেন্সের বিগিনিং বোঝার জন্য, টাইটেল অ্যাব্রিভিয়েশন বোঝার জন্য, এবং এই সেন্টেন্সে ক্ল্যারিটি দেয়। হ্যাঁ, রিটেন ল্যাঙ্গুয়েজের একটা স্ট্রাকচার দাঁড় করায়। যেমন খেয়াল করেন, আগে তো আমাদের বাংলা ইয়াতে কি দুই দাঁড়ি এক দাঁড়ির ব্যাপার স্যাপার ছিল, পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসে কি এটারে পাংচুয়েশনের ইয়াটা ইন্ট্রোডিউস করছে, ঈশ্বরচন্দ্রই তো না? আচ্ছা, প্রথমে আসেন, মানে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করছি এই যে ক্যাপিটালাইজেশনকে। এর মধ্যে কিছু জেনারেল রুলস আছে যেটা সবার জানা উচিত, মানে অ্যাজ ইউজুয়াল কথাবার্তা। এর মধ্যে কি আছে আপনি জানেন? অলওয়েজ ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট ওয়ার্ড অফ দ্য এভরি সেন্টেন্স। প্রত্যেক সেন্টেন্সের প্রথম অক্ষর কি বড় হাতের হবে বা ক্যাপিটালাইজ করতে হবে বা আপার কেস হবে। আপার কেস হবে প্রথম লেটারটা, লেটারটা আপার কেস। আর ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ করা মানে হচ্ছে যে প্রথম ওয়ার্ডটা ক্যাপিটালাইজ করা, আর আপার কেস মানে হচ্ছে সবগুলাই বড় হাতের করা। তো আপনি সেন্টেন্সের প্রথম অক্ষর করবেন, কিন্তু প্রপার নাউন যদি হয় তাইলে সেটা করা যাবে না। প্রপার নাউন মানে কি? যেন অ্যালিস একটা মেয়ের নাম ধরেন, তো মেয়ের কমন নাউনটা কি? গার্ল। এটাতে আপনি কখনোই কি করা লাগবে না, ক্যাপিটালাইজ করা লাগবে না। কিন্তু অ্যালিসকে ক্যাপিটালাইজ করা লাগবে। শহর কোনো প্লেসের নাম হইলে সেটা ক্যাপিটালাইজ করা লাগবে। তারপরে কোনো স্পেসিফিক থিংস, যেমন আইফেল টাওয়ার, এটা একটা প্রপার নাউন, এটার নামই আইফেল টাওয়ার। হার্ভার্ড ইউনিভার্সিটি, স্পেসিফিক ইনস্টিটিউশন, কোম্পানি, মাইক্রোসফট, পলিটিক্যাল পার্টিস, বিএনপি, এএল আওয়ামী লীগ। হ্যাঁ, তারপরে আরএসএস, এগুলা সবই কি হবে? ক্যাপিটালাইজ হবে। নর্মাল ব্যাপারগুলো আমরা জেনে ফেলি, তারপরে আমরা ইয়াতে ঢুকবো। আই, যেন আপনি যদি হি ইউজ করেন, সেন্টেন্সের প্রথমে ইউজ করলে এইচ বড় হাতের হবে, স্বাভাবিক আমরা জানি। দে ইউজ করলে সেটা কি হবে? প্রথমে বড় হাতের। কিন্তু মাঝখানে ইউজ করলে তো দে এভাবে হবে, হি এভাবে হয় ছোট হাতের। কিন্তু আই অলওয়েজ কি হয়? অলওয়েজ ক্যাপিটাল, অলওয়েজ ক্যাপিটালাইজড। এটা কখনো এরকম লিখতে পারবেন না আমি অর্থে ছোট হাতের, তাহলে চ্যানেল আই হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন আপনার উইক, মান্থস এন্ড হলিডেজ। উইকের নাম,
যেমন উইকের নাম কি? সানডে, মানডে, ওয়েডনেসডে, যত উইকের নাম আছে সব বড় হাতের। মান্থের নাম মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, বড় হাতের। হলিডেজ, যেমন ধরেন এই যে থ্যাংকস গিভিং একটা হলিডেজ, ক্রিসমাস হলিডেজ, হ্যাঁ, এগুলা অলওয়েজ কি হবে? বড় হাতের হবে। কিন্তু সিজনের নাম, সিজন, খেয়াল করেন, নেম অফ দ্য সিজন ডু নট ক্যাপিটালাইজ। সিজনের নাম ক্যাপিটালাইজ হবে না। যেমন ধরেন এই সেন্টেন্সটা দেখেন, আই লাভ দ্য কালার্স অফ অটাম, আমি আমি অটামের রং পছন্দ করি। কিন্তু যখন আমি বলতেছি সামার অলিম্পিক্স, স্প্রিং ব্রেক, ফল সেমিস্টার, বেসিক্যালি এটা হচ্ছে প্রপার নাউন, কারণ আমি একটা ফল সেমিস্টার একটা নাম, স্প্রিং ব্রেক একটা নাম, সামার অলিম্পিক্স একটা নাম। আই লাভ স্প্রিং মাস হিসেবে সিজন হিসেবে ইউজ করছি, এই জন্য ছোট হাতের। বাট উইন্টার অলিম্পিক্স আর এক্সাইটিং, এইখানে উইন্টার অলিম্পিক্স হচ্ছে, অলিম্পিক্সটার নাম হচ্ছে উইন্টার অলিম্পিক্স। হ্যাঁ, উইন্টার সেশন, উইন্টার কনফারেন্স, যেন আমরা বিআইডিএস একটা আয়োজন করি, উইন্টার কনফারেন্স। হুম, তখন উইন্টার কি হবে? বড় হাতের হবে। তো ক্যাপিটালাইজ করতে হবে। তাহলে আমরা কি জানলাম? উইকের নাম সানডে, মানডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, সবকিছু হবে বড় হাতের প্রথম অক্ষর। মান্থও একই, হলিডেজও একই। সিজনের নাম অলওয়েজ ছোট হাতের, কিন্তু ব্যতিক্রম হচ্ছে এটা যদি কোনো প্রপার নাউন বুঝায়। টাইটেল অ্যান্ড হনোরিফিক্স। হনোরিফিক্স মানে কাউকে সম্মান জানাই কিছু বলা, যেন গড, গড যদি আপনি পরের লাইনও লিখেন, হি লিখতে পারবেন না, হি লিখতে হবে। সম্মান, হিজ, এভাবে লিখতে হবে। আর টাইটেল, টাইটেলটা হচ্ছে জানেন প্রেসিডেন্ট লিঙ্কন, এটা প্রেসিডেন্টের টাইটেল। কিন্তু আপনি নর্মাল অবস্থায় যদি প্রেসিডেন্ট লেখেন, দ্য প্রেসিডেন্ট গেইভ আ স্পিচ, তখন প্রেসিডেন্ট ছোট হাতের। নামের আগে যখন টাইটেল হিসেবে বসাবেন, প্রেসিডেন্ট লিঙ্কন, প্রফেসর স্মিথ, ডক্টর উইলিয়ামস, জাজ স্মিথ, হ্যাঁ, এগুলো হবে বড় হাতের। নর্মালি আপনি ডক্টর বললেন, দ্য ডক্টর উইল সি ইউ টুমরো, জেনারেল ইউজ এটা। দ্য প্রেসিডেন্ট হচ্ছে জেনারেল ইউজ। তারপরে জাজ স্মিথ, মানে যদি নর্মাল বলেন, দ্য জাজ গেভ দ্য ভার্ডিক, যেন আজকে একটা স্ট্যাটাসকো দিছে, মানে এই যে কোটা আন্দোলনদের, মানে আন্দোলনের ফলাফল হিসেবে আমরা স্ট্যাটাসকো পাইছি একটা। তাহলে জাজ কি করছে? তখন জাজ কি হবে? জাজ ইম্পোজড অ্যান স্ট্যাটাসকো বা গেভ অ্যান স্ট্যাটাসকো অন এসসি অর্ডার, দ্য অ্যাপিলিয়েট ডিভিশন, সরি, দ্য অ্যাপিলিয়েট ডিভিশন কি করছে? একটা স্ট্যাটাসকো দিছে যে এসসির অর্ডারের উপরে, হাই কোর্টের অর্ডারের উপরে বা এটা এটা হচ্ছে যে আপনার জাজের নর্মাল ইউজ। কিন্তু কোন জাজ দিছে? জাজ শাহাবুদ্দিন, তখন কিন্তু জাজ বড় হাতের। কোন পদের নাম বা কোন প্রপোজালের নাম, যেমন ধরেন ডেভেলপমেন্ট প্রপোজাল, কোন নির্দিষ্ট প্রপোজালের নাম হইলে, হ্যাঁ, তখন এটা হবে কি? বড়, বড় হবে, এটা হবে ক্যাপিটালাইজ করতে হবে। কোন পদের নাম, ডিরেক্টর, ডিরেক্টর অফ অপারেশনস জেইন ডু উইল লিড দ্য টিম, তখন এটা বড় হাতের, জেনারেল ইউজ। এখন আমরা জেনারেল ইউজে আছি। টাইটেল অফ দ্য ওয়ার্কস, ওয়ার্ক না, ওয়ার্কস, কিন্তু ওয়ার্কস মানে আপনার কৃতি, আপনার সৃষ্টি করা বই, আর্টিকেল, সংস, মুভি এন্ড অন্যান্য যে কোনো সৃষ্টি। যেমন ধরেন দ্য গ্রেট গ্যাটসবি, একটা বিখ্যাত নোবেল, হ্যাঁ, বোহেমিয়ান র্যাপসোডি একটা সং, গন উইথ দ্য উইন্ড মুভি, এ টেল অফ টু সিটিজ নোভেল। কিন্তু এই টেল অফ টু সিটিজ এর অফ কিন্তু আবার ছোট হাতের। কেন অফ ছোট হাতের? এই যে ডু নট ক্যাপিটালাইজ শর্ট প্রিপোজিশন, কনজাংশন এন্ড আর্টিকেলস, এগুলা যে টাইটেলে আসুক, নামে আসুক, বা এই যে টাইটেল হাউ এ টিচার শুড বি, ওই যে আমার যে আর্টিকেলটা বা বুক রিভিউটা টিভিএস এ পাবলিশ হয়েছে ওইটা, এই কিন্তু ছোট হাতের। কিন্তু এখানে এ বড় হাতের কেন? সেন্টেন্সের প্রথমে এই জন্য এটা তো বড় হাতের হবেই। ক্যাপ, সিএপি, ক্যাপ, ক্যাপ কখনোই কি হবে না? বড় হাতের হবে না, অলওয়েজ ছোট হাতের। ক্যাপ মানে সিতে কনজাংশন, এতে আর্টিকেলস, পিতে প্রিপোজিশন। এগুলা যদি বাক্যের মধ্যে আসে, সেটা টাইটেল হোক, কোনো বইয়ের নাম হোক, সং এর নাম হোক, যেমন এই যে গন উইথ দ্য উইন্ড, আর্টিকেল, প্রিপোজিশন, ছোট হাতের। আশা করি বুঝা গেছে। অ্যাক্রোনিমস, অ্যাক্রোনিমস হচ্ছে এই যে আমি এই যে নাসা, ন্যাশনাল অ্যারোনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এটার সংক্ষেপণ কি, মানে অ্যাব্রিভিয়েশনটা কি? নাসা, এফবিআই, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন,
একনেক, এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এই একনেক বড় হাতের, এটা পরীক্ষা আসছে একটা বিসিএস এ, যেটা বড় হাতের হবে। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে বা ক্লাস কি ক্লিয়ার? কোনো সমস্যা আছে থাকলে একটু বলেন। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার হইলে এবার হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি 2। অলওয়েজ দেখি আদনান, দিগন্ত আর হচ্ছে যে ইয়া শান্তনুদয় এরাই কথা বলে। বাকিরা কি ঘুমাচ্ছেন? বাকিরা কি বুঝছেন নাকি বুঝেন না, এটা তো আমি বুঝলাম না। মানে আপনাদের কথাই বুঝলাম না আর কি। বাকিদের থেকে কেউ বলেন তো, আপনাদের সব ঠিকঠাক এই পর্যন্ত বুঝছেন? জেনারেল নর্মাল রুলস যেগুলা জেনারেল রুল, এগুলা কি বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে, মৌনতা সম্মতির লক্ষণ, ভেরি গুড। এবার স্পেসিফিক রুলস, ক্যাটাগরি 2। স্পেসিফিক রুলস বলতে এই যে কোন স্পেসিফিক জিওগ্রাফিক রিজিয়ন যদি আমি বুঝাই, যেমন ধরেন কাশ্মীর বা লোকেশন বুঝাই, তখন হচ্ছে সেগুলো কি হবে? ক্যাপিটালাইজ করতে হবে। কিন্তু ডু নট ক্যাপিটালাইজ ডিরেকশনস আনলেস দে আর দ্য পার্ট অফ প্রপার নাউন। যেমন স্প্রিং ব্রেক, এটা হচ্ছে প্রপার নাউনের অংশ, স্প্রিং সিজনের অংশ। কোন ডিরেকশন, ধরেন হি মুভড সাউথ, সে দক্ষিণ দিকে গেল, এখানে বড় হাতে করার কোনো মানে এ কোনো স্পেসিফিক রিজিয়ন, এটা বড় হাত হওয়ার কোনো মানে ক্যাপিটালাইজ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু আপনি দক্ষিণ না বললে যদি আহ, বলেন যে ওয়েস্ট কোস্ট, তখন একটা স্পেসিফিক রিজিয়নের ওয়েস্ট কোস্ট বলি আমরা, বুঝছেন? মিড ওয়েস্ট একটা স্পেসিফিক রিজিয়ন, তখন এটা কি হবে? ক্যাপিটালাইজ করতে হবে। দ্য প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, ক্যাপিটালাইজ করতে হবে। মাউন্টেইনের নাম, ওশানের নাম, এগুলা কোনো স্পেসিফিক কোনো কিছুর নাম হইলেই, যেটার এইটাই নাম, পৃথিবীতে একটাই নাম, মানে প্রপার নাউন যেটারে বলে, অলওয়েজ কি হবে? ক্যাপিটালাইজ করতে হবে। কিন্তু নর্মাল যদি সাউথ অর্থে বসায় দিক, তাইলে এটা করতে হবে না। ন্যাশনালিটিস, জাতীয়তা, মানে জাপানিজ, ফ্রেঞ্চ, আমেরিকান, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, রিলিজিয়ান্স, খ্রিস্টিয়ানিটি, হিন্দুইজম, বুদ্ধিজম, ইসলাম, অলওয়েজ কি বড় হাতের। ফ্রেঞ্চ, মেনি ফ্রেঞ্চ পিপল, ন্যাশনালিটিস, হ্যাঁ, স্পিক ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। আশা করি বুঝা গেছে এই ব্যাপারগুলা, এটা খুব বেশি বোঝানোর কিছু নাই। হিস্টোরিক্যাল পিরিয়ডস এন্ড ইভেন্টস এর নাম ক্যাপিটালাইজ করতে হবে। যেমন হিস্টোরিক্যাল পিরিয়ডটা কি? দ্য রেনেসন্স, রেনেসা। ওয়ার্ল্ড ওয়ার দ্য সেকেন্ড, হিস্টোরিক্যাল, এটা পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়, সম্ভবত কত থেকে 1558 থেকে 1600 কত 2, ডেটটা তো ভুলে গেছি। 1602 হওয়ার কথা না? 1603, আচ্ছা 3 হইলে 3। আচ্ছা, দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি? একটা হিস্টোরিক্যাল ইভেন্টস, শিল্প বিপ্লব। দ্য কোল্ড ওয়ার, মিডল এজ, রেনেসান্সের মতো। হাউএভার, কিন্তু আপনি যদি বলেন 17th সেঞ্চুরি, এটা কোনো কিন্তু কি না, 17th সেঞ্চুরি কোনো হিস্টোরিক্যাল পিরিয়ড না, মানে ওই অর্থে পিরিয়ড না। 17th সেঞ্চুরি একটা নির্দিষ্ট অংশে হয়তো আমরা একটা পিরিয়ডের নাম বলতে পারি, তখন সেটা পিরিয়ডের নাম হইলে তখন সেটা হবে এই যেমন রেনেসান্সের মতো, তখন সেটা ক্যাপিটালাইজ করতে হবে। That in the 16th and 17th centuries, ইংল্যান্ড ব্লজমড ইনটু অ্যান এম্পায়ার, তখন এই যে একটা সেঞ্চুরির কথা বলছেন নর্মাল, এটা ক্যাপিটালাইজ করতে হবে না। ইম্পর্টেন্ট হিস্ট্রিক্যাল ডকুমেন্টস, ম্যাগনা কার্টা কত সালে হয়েছে জানেন? ম্যাগনা কার্টা 1215 না? কিং জন না? 1215, ভেরি গুড। এটার অনেক ইম্পর্টেন্ট সাধারণ জ্ঞানের জন্য ম্যাগনা কার্টা। তারপরে আমেরিকার দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, হিস্টোরিক্যাল ডকুমেন্ট এটা। তারপরে গভর্নমেন্টাল কালচারাল টার্মস, দ্য গ্রেট ডিপ্রেশন, এটা হিস্টোরিক্যাল ইভেন্ট। হতো কালচারাল টার্মস কেউ বলতে পারবেন? পহেলা বৈশাখ কি কোনো কালচারাল টার্ম হইতে পারে? সাংরাই, এটা কি বলে? সাংরাই, ঠিক আছে বানান। কালচারাল টার্মস, এগুলো অলওয়েজ বড় হাতের হবে। হোলি, বড় হাতের হবে কালচারাল টার্মস। হোলি বানান কি ওয়াই দিয়ে লিখে না আই দিয়ে লিখে?
দেখেন তো একটু আই দিয়ে, মনে হয় আই দিয়ে লিখেন। আই, কালচারাল টার্মস, অর্গানাইজেশন এন্ড ইনস্টিটিউশন নেম। যেন আমাদের ইনস্টিটিউশন নেম কি বিআইডিএস, এটাতে যদি আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ লিখি, সব বড় হাতের হবে। হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনাইটেড নেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আই গ্রাজুয়েটেড ফ্রম স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, সব ক্যাপিটালাইজ। ব্র্যান্ড নেম, কোকা কোলা একটা ব্র্যান্ড, কিন্তু কোলাটা কিন্তু প্রোডাক্টের নাম, এই জন্য এটা ছোট হাতের। নাইকি, শুজ, ব্র্যান্ডের নাম। কিন্তু হি বট অ্যান অ্যাপল, অ্যাপল কম্পিউটার, যদি হি বট অ্যান অ্যাপল বলতো, কম্পিউটার না বললে, তখন আমি বুঝতাম যে এটা এই অ্যাপল, মানে খাওয়ার অ্যাপল। অ্যাপল কম্পিউটার বলছে, তখন আমি বুঝছি কি এটা হচ্ছে কি কোম্পানির নাম। ফার্স্ট ওয়ার্ড অফ দ্য কোড। এবার আসেন, এখন যা আমরা শুরু করব সেটা হচ্ছে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসছে, এখন একটু পরে আমরা প্র্যাকটিসও করবো। এবার খেয়াল করেন, ফার্স্ট ওয়ার্ড অফ আ কোড, কোন উক্তির প্রথম অক্ষর আমরা জানি বড় হাতের হবে। আচ্ছা, তারপর দেখেন এই যে হি সেইড, কমা, এই যে রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ যখন শুরু করবেন, কমা যখন এখানে থাকবে, পরে যে ইনভার্টেড কমা দিয়ে শুরু হবে, এটা অলওয়েজ বড় হাতের হবে, এটা মাথায় রাখতে হবে। যেমন ধরেন অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, এই যে রিপোর্টের বরাত দিয়ে আপনি কোনো কিছু বলতেছেন, তখনও এটা কি হবে, বড় হাতের হবে। কিন্তু আপনি কখন ক্যাপিটালাইজ করবেন না কোটের ক্ষেত্রে, যখন এই কোটটা পুরা হবে না, হাফ হাফ অংশ তুলে দিবে, পুরা বাক্য না। যেমন কি গ্রেসেন সেইড শি ওয়াজ ওয়ে টু বিজি টু জয়েন দ্য জিম, সে জিমে যেতে পারছে না, এত বিজি। ওয়ে টু বিজি মানে কি, টু এক্সপ্রেস দ্যাট। ওয়ে টু বিজি কখন ইউজ করা হয়, কখন এটা এক্সপ্রেস করা হয়, মানে এটা বলা হয় ইউ হ্যাভ লট অফ ওয়ার্ক টু ডু। আপনার যখন প্রচুর কাজ, আপনি তখন বলবেন, আপনি এটা বলতে পারেন যে আই এম বিজি না বলে আমি ওয়ে টু বিজি। তো এটা ওয়ে টু বিজি আগে পরে কোনো কিছু ছিল। যেমন ধরেন মিস্টার থমসন ডিসক্রাইব দ্য রুলস অ্যাজ এক্সট্রিমলি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ আ ল ডিগ্রি। তাহলে মিস্টার থমসন ডিসক্রাইব দ্য রুলস অ্যাজ এক্সট্রিমলি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ আ ল ডিগ্রি। এটা হচ্ছে যে আগে কোনো কিছু ছিল, এই যে ছোট হাতের, এই জন্য মানে বাক্যের মাঝখান থেকে তুলে দিছে, এই জন্য এটা কি হবে, ছোট হাতের হবে বা লোয়ার কেস হবে, ক্যাপিটালাইজ করতে হবে না। আমরা একাডেমিক পেপারস যখন লিখি, একাডেমিক পেপারস বা যে কোনো সাইন্টিফিক জার্নালের যে কোনো পেপার, আপনাদের মেডিকেলের হইতে পারে, তখন আমরা যখন এই যে চ্যাপ্টার নির্দেশ করি, চ্যাপ্টার বড় হাতের হবে, সেকশন নির্দেশ করি বড় হাতের, অ্যাপেন্ডিক্স এ। অ্যাপেন্ডিক্স কখন ইউজ করে, পরিশিষ্ট। ওই যে আপনি মনে করতেছেন যে পেপারের মধ্যে এই ডিটেলসটা দেওয়ার দরকার নাই, মানুষ বিরক্ত হবে, বা এটা বিরক্ত উদ্বেগ না করার জন্যই দেওয়া হয় যে আপনার এটা আননেসেসারি ডিটেলসের দরকার নাই। ওই ডিটেলসটা যদি কারো দরকার হয় ওই তথ্যের, সে পরিশিষ্ট দেখে নিবে, অ্যাপেন্ডিক্স, তখন এটা আমরা বড় হাতের দেই। লিগেল ডকুমেন্টস, লিগেল ডকুমেন্টস যেমন ধরেন ধরেন এই যে বিল অফ রাইটস, দ্য কনস্টিটিউশন অফ দ্য ইউনাইটেড স্টেটস, হ্যাঁ আইন। কিন্তু গভর্নমেন্টাল টার্মস যেমন সুপ্রিম কোর্ট, তখন এটা হবে ইয়েতে। এটা এখানে আপনি এই দিয়াটা বাদ দেন, এটা দিয়ে আপনার বিতর্ক তৈরি হবে, এটা আমি বাদ দিতে ভুলে গেছি। হ্যাভেনলি বডিজ, দেখেন হ্যাভেনলি বডিজ কোনগুলা, এই যে গ্রহের নামগুলা, মার্স, পোলারিস, অরিয়ন, হ্যাঁ সবগুলা আবার প্ল্যানেটের নাম না। পোলারিস স্টার, এটা হচ্ছে কনস্টেলেশন। কিন্তু দেখেন এই যে আর্থ তো কিন্তু হ্যাভেনলি বডি, হ্যাভেনলি বডি। কিন্তু আর্থ যখন নর্মাল অবস্থায় ইউজ হবে, তখন কিন্তু এটা আর্থ ছোট হাতেরই হবে। তবে যখন হেভেনলি বডির কোন অ্যাস্ট্রোনমিক্যাল কনটেক্সটে ইউজ হবে, যেমন আমি যখন বলতেছি দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, মানে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, তখন তো আমি অ্যাস্ট্রোনমিক্যাল কথাবার্তা বলতেছি, তখন এটা বড় হাতের হবে। আর নর্মালি যদি আর্থ ইউজ করেন যে কোনো ইয়াতে, যেমন ধরেন আর্থ পট, মানে মাটির তৈরি পট। তারপরে দ্য আর্থ ইজ গেটিং ওয়ার্মার, গেটিং ওয়ার্ম, তখন আর্থ, তখন আমরা হেভেনলি বডিজ অর্থে ইউজ করি না, তখন হচ্ছে যে আর্থ ছোট হাতের হবে। মুন ওয়াজ ব্রাইট, দ্য মুন ওয়াজ ব্রাইট লাস্ট নাইট, গত রাতে চাঁদ কি অনেক উজ্জ্বল ছিল, জেনারেল কনটেক্সটে ইউজ করছি। কিন্তু আপনি যদি বলতেন যে মুন হচ্ছে একটা স্যাটেলাইট, কিসের, পৃথিবীর,
তখন কিন্তু আপনি অ্যাস্ট্রোনমিক্যাল টার্ম ইউজ করতেছেন। তখন আপনি স্যাটেলাইট অর্থে ইউজ করলে তখন আপনি কি দিবেন? উপগ্রহ অর্থে ইউজ করলে মুন তখন কি হবে? বড় হাতের হবে। পিরিয়ডস এন্ড ইভেন্টস ইন একাডেমিক ডিসিপ্লিন। আচ্ছা, আপনি ধরেন পিরিয়ডস এন্ড ইভেন্টস, এটা এই ইয়াটা বাদ দেন, একাডেমিক ডিসিপ্লিনের কথা বলেন, এটা আপাতত মাথায় রেখেন না। আচ্ছা, ধরেন আপনি একটা সেমিস্টার একটা সাবজেক্টের কোর্সের কথা বলতেছেন, এই বায়োলজি 101, কিন্তু আপনি যদি নর্মালি লিখতেন বায়োলজি, তখন VIOLOGI এটা লিখতেন ছোট হাতের। বায়োলজি 101 এটা মানে হচ্ছে একটা কি স্পেসিফিক কোর্সের নাম, এই জন্য এটা বড় হাতের। দেন আই লাভ একটা সাবজেক্ট হিস্ট্রি, এখানে হিস্ট্রি ছোট হাতের। ইংলিশ, হি ইজ এ প্রফেসর অফ ইংলিশ, এটা ছোট হাতের হওয়ার কথা ছিল, ইংলিশ এভাবে লিখলে হইতো, কিন্তু এটা যেহেতু ল্যাঙ্গুয়েজেরও নাম, এই জন্য এটা কি হবে? বড় হাতের। ম্যাথমেটিক্স ছোট হাতের হবে এমনি, কিন্তু এটা সেন্টেন্সের প্রথমে বসাতে এটা বড় হাতের হইছে। মম এন্ড গ্র্যান্ডপা এগুলো অলওয়েজ বাক্যে ছোট হাতেরই হবে, মানে ক্যাপিটালাইজ করতে হবে না। কিন্তু আপনি কখন মাম বড় হাতের লিখবেন? যদি আপনি মামকে অ্যাড্রেস করেন, মানে ডাকেন, যেন মাই মাম ইজ নট গোয়িং টু লাইক দিস, আমার মা এটা পছন্দ করবে না, নর্মাল ইউজ, জেনারেল ইউজ। কিন্তু আপনি যখন বলতেছেন জাস্ট ওয়েট আনটিল মাম সি দিস, মা এটা দেখবে, মাকে অ্যাড্রেস করতেছি, মা দেখে যাবে, বা সরি, জাস্ট ওয়েট আনটিল মা দেখা পর্যন্ত ওয়েট করো, মাকে অ্যাড্রেস করতেছি যখন, বাক্যের প্রথমে হইলে তো আপনি অবশ্যই বলবেন মাম লুক অ্যাট দিস, এটা তো এমনিতেই হবে, এটা বলার দরকার নাই। বা এটা মাঝখানে হইলেও আপনি অ্যাড্রেস যখন করবেন তখনই, মানে মাম এন্ড গ্র্যান্ডপা এটা বড় হাতের হবে। তারপরে আপনি যখন সাইন্টিফিক কোন নেম দিবেন, যেন হোমোসেপিয়ান্স, ইকোলাই ভাইরাস পড়ছেন না? ইকোলাই জানেন সায়েন্সের যারা, হোমো বড় হাতের, সেপিয়েন্স ছোট হাতের, কোলাই ছোট হাতের, এটা বড় হাতের। আচ্ছা, টেকনোলজি বা প্রোগ্রামিং এর কোন নাম, পাইথন ল্যাঙ্গুয়েজ, আর এটা অপারেটিং সিস্টেমের নাম ম্যাক অপারেটিং সিস্টেম, ও যেভাবে লিখে ওইভাবে লিখছি, জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। টেকনোলজি রিলেটেড কেস সেন্সিটিভিটি, এই যে কেজের সেন্সিটিভিটি আছে, এই যে ম্যাক এর এম ছোট হাতেরই লিখতে হবে আপনাদের, কারণ সে বড় হাতের লেখে। এই যেমন বিকাশ, আপনি চাইলে এটা বড় হাতে লিখতে পারবেন না, এটা হচ্ছে ওদের ব্র্যান্ডের নাম। ম্যাক অপারেটিং সিস্টেম OS, এটা হচ্ছে ওদের ব্র্যান্ডের নাম, এই জন্য এটা যেভাবে আছে সেভাবে, এটার জন্য সেন্সিটিভিটি বলছে, সেন্সিটিভিটি ইন টেকনোলজি। কিন্তু সফটওয়্যার প্রোগ্রামিং এগুলোর ক্ষেত্রে অলওয়েজ ক্যাপিটালাইজ করতে হবে। ক্যাটাগরি 3, এই পর্যন্ত বুঝা গেছে সব? মানে যারা, আরেকবার বলেন, তারপর আমরা ক্যাটাগরি 3 নাম্বার ক্যাটাগরিতে যাব, তারপর 3 নাম্বার ক্যাটাগরি শেষ হলে পাংচুয়েশনে যাব। ওয়েন নট টু ক্যাপিটালাইজ, কখন ক্যাপিটালাইজ করবেন না? কমন নাউন হইলে করবে, কমন নাউন হইলে ক্যাপিটালাইজ করা যাবে না। যেমন ধরেন নিউ ইয়র্ক সিটি, এটা তো একটা সিটি, প্রপার নাউন, কিন্তু যখন আপনি দ্য সিটি বলতেছেন, কোন সিটি আমি জানি না, কমন সবার জন্য, তখন এটা কি হবে? ছোট হাতেরই হবে। দ্য অ্যালকেমিস্ট, প্রপার নাউন, নির্দিষ্ট বইয়ের নাম, কিন্তু বুক কোনো নির্দিষ্ট বইয়ের নাম না, জেনারেল এবং কমন, এই জন্য এটা কি হবে? ছোট হাতের হবে। তারপরে আসেন ডিরেকশন, এটা একবার আমি বলছি যে সাউথের দিকে যাবেন, দক্ষিণ দিকে নর্মাল, সাউথ আমেরিকাতে যাবেন একটা মহাদেশের নাম, ইস্টে যাবেন কোনো অসুবিধা নাই, কিন্তু ওয়েস্ট কোস্টে যাবেন তাহলে অসুবিধা আছে, প্রপার নাউন এটা বলছি এটা। তারপরে আসেন সেম ভাবে আর্টিকেল প্রিপোজিশন কনজাংশন, মানে হচ্ছে ক্যাপ, অলওয়েজ কি হবে? ছোট হাতের, মানে লোয়ার কেস। আফটার এ কোলন, আপনি যখন কোথাও কোলন ইউজ করবেন, কিন্তু কোলনের ক্ষেত্রে বড় হাতেরও হবে, কখন হবে সেটা আমরা একটু পরে শিখবো যখন পাংচুয়েশনে যাব। কিন্তু নর্মালি কোলনের পরে আপনি যখন কোনো কিছু ইউজ করবেন, কোনো শব্দ বা শব্দগুচ্ছ, তাহলে ছোট হাতেরই হবে অলওয়েজ। যেমন কোলনের পরে আপনি নিউ ইয়র্ক সিটি কেন বড় হাতের করলেন? নিউ ইয়র্ক সিটি এমনিতেই বড় হাতের হয়, এটা প্রপার নাউন। আচ্ছা, when words following the colon form one or more complete sentence, এটা আমি ক্যাপিটালাইজেশনে বলতাম, কিন্তু এখানেই বললাম যে কোলনের পরে যদি when the words following the colon, যে ওয়ার্ড গুলা
ওয়ার্ডস গুলা কোলনকে ফলো করছে, মানে কোলনের আগে বসছে বা কোলনের পরে বসছে, সরি কোলনের পরে বসছে, ফর্ম ওয়ান আর মোর কমপ্লিট সেন্টেন্স, সেটা যদি একটা কমপ্লিট সেন্টেন্স অথবা একের অধিক কমপ্লিট সেন্টেন্স হয়, কোন এরকম ফ্রেজ না হয়, তখন আপনি এটা বড় হাতের লিখবেন। বুঝা গেছে এই ব্যাপারটা? মানে কোলনের পর যদি আপনি পুরোপুরি সেন্টেন্স দেন এক বা অধিক, তখন বড় হাতের, আর নর্মাল যদি ফ্রেজ টেজ বা অন্য কিছু আসে সেটা ছোট হাতের, আর প্রপার নাউন হইলে তো সেটা বড় হাতের সব জায়গায়। বুঝা গেছে এই ব্যাপারটা? যদি বুঝা যায়, এবার আমরা হচ্ছে টপিক 2, পাংচুয়েশন। পাংচুয়েশনটা কি? সিম্বলস। পাংচুয়েশন হচ্ছে যে সিম্বলস ইন রাইটিং, টু ইউজ সিম্বলস ইন রাইটিং। কেন পাংচুয়েশন ইউজ করি? টু সেপারেট সেন্টেন্সেস দেয়ার এলিমেন্টস, সেন্টেন্স এবং তাদের এলিমেন্টকে, তাদের উপাদানগুলোকে আলাদা করার জন্য, ক্ল্যারিফাই মিনিং ক্লিয়ার করার জন্য, মানে স্পষ্ট করার জন্য, এবং পজ থামার জন্য বা ইনফ্লেকশনের জন্য আমরা হচ্ছে কি পাংচুয়েশন ইউজ করি। প্রপার পাংচুয়েশন যদি আপনি ইউজ করেন, সেটা আপনাকে কি কনভে করতে সাহায্য করবে? ইন্টেন্ডেড মিনিং, আপনি যেটা বুঝাইতে যাচ্ছেন সেই মিনিংটাই। যদি আপনি প্রপার পাংচুয়েশন ইউজ না করেন, পাংচুয়েশনের জন্য আপনার অর্থ পুরো উল্টাটা হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মেক দ্য টেক্সট ইজিয়ার টু রিড এন্ড অ্যাভয়েড অ্যাম্বিগুইটি, আপনার অস্পষ্টতা দূর হয়, ইজিয়ার হয় বুঝতে, এটা হচ্ছে পাংচুয়েশনের কাজ। আচ্ছা আসেন, সরি, পাংচুয়েশন কেন ইউজ করা হয়? ক্ল্যারিটির জন্য, সেন্টেন্সের ফ্লো এন্ড রিদমের জন্য, এবং সেন্টেন্সে একটা পেশাদার ভাব আনার জন্য, মানে প্রফেশনালিজম আনার জন্য আমরা পাংচুয়েশন ইউজ করি। ক্ল্যারিটি আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করবে, এটা অ্যাভয়েড করার জন্য। আর ফ্লো এন্ড রিদমে, সেন্টেন্সে যখন পজ, স্টপ, এমফাসিস থাকবেন, তখন সেন্টেন্সের ফ্লো এন্ড রিদমটা রক্ষা হবে। আর প্রফেশনালিজম তো মানে কারেক্ট পাংচুয়েশন ফর্মাল রাইটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, চার্জ শেষ হয়ে গেছে, একটা মিনিট। টেক্সট পলিশড এবং প্রফেশনাল রাখার জন্য আমরা হচ্ছে যে পাংচুয়েশন ইউজ করি। আসেন পাংচুয়েশনের ইউজ গুলা একটু, মানে আমরা যে পাংচুয়েশন ইউজ গুলা করাবো বা কিছু অলরেডি বইলা ফেলছি, এগুলা পরীক্ষায় আসবে বা আসছে, আর দুই একটা এখান থেকে আসবে, কিন্তু আমি যে একটু ডিটেইল পড়াবো, এটা পরীক্ষায় ডিরেক্ট আসবে না, তবে আপনার রাইটিং এ কাজে লাগবে, আগেই বলেছি। এটা নর্মাল, এটা আমরা সবাই জানি, সেন্টেন্সের শেষে কি বসে? ফুল স্টপ বসে। কিন্তু আপনি যদি সেন্টেন্সের শেষে এরকম থাকে এমডি, এম.ডি বা পিএইচডি, হ্যাঁ, তখন বা ইটিসি এটসেট্রা সেন্টেন্সের শেষে, তাহলে ফুল স্টপ একটা আসেই, তখন আর আপনি ডাবল ফুল স্টপ বসায়েন না। এটসেট্রা আছে, আপনি আরেকটা ফুল স্টপ বসানো যাবে না। এটা হচ্ছে বেসিক কথাবার্তা। এবার আসেন কমা, মোস্ট ইম্পর্টেন্ট। কমার ইউজ পারা মানে হচ্ছে বিশাল কারবার। এই যে আমি এক সময় মানে খুব আফসোস করতাম, মানে কেউ আমার কমার ইউজ গুলা, কমার এত দারুণ দারুণ ইউজ শেখায়। যেমন এক সময়, যদি আমি পরে বুঝছি ওনার মানে যাই হোক, ওটা অন্য ব্যাপার, আমি নাম না বলি, ডেইলি স্টারে আমি যখন 2010 সালের দিকে পড়তাম, আমি ডেইলি স্টারে লেখা শুরু করি 2010 সাল থেকে, মানে আজকে থেকে প্রায় কত এক যুগেরও বেশি আগে থেকে। তো তখন আমি সফোমোরিক ছিলাম আর কি, মানে তখন আমি সেকেন্ড ইয়ারে পড়তাম ইউনিভার্সিটিতে। তো এক মহিলার লেখা আমি প্রচুর ফলো করতাম, সে হচ্ছে স্টার উইকেন্ডের সাথে জড়িত ছিল। উনি হচ্ছে প্রচন্ড পাংচুয়েশন ইউজ করতো এবং ল্যাঙ্গুয়েজের বিউটি বেড়ে যেত। আমি ওনার লেখা দেখে পাংচুয়েশন দিয়ে ইন্সপায়ার্ড হয়েছি। উনি এখনো ডেইলি স্টারে কাজ করে সম্ভবত। হ্যাঁ, উনি খুব বিখ্যাত লোক, আমি অন্য কারণে নাম বলতেছি না ওনার, যাই হোক। তো আপনার এই কমার নর্মাল ইউজ গুলো আমরা বলি, কিন্তু কমার অনেক দারুণ দারুণ ইউজ আছে। এর মধ্যে কিছু জিনিস আমরা গত ক্লাসে পড়াইছি, কিছু আমি ক্লাসের ফ্রেজ এন্ড ক্লজের মাঝখানে বলে দিছি, আর কিছু হয়তো এখানে নতুন পাইতে পারেন। প্রথম নাম্বার হচ্ছে যে, প্রথম কাজ হচ্ছে যে লিস্ট এর জন্য আপনি একটা লিস্ট দিলেন, মানে এই আপনার লাগবে, তখন কমা ইউজ করা হয়। ইন্ট্রোডাক্টরি এলিমেন্ট, সেন্টেন্সের প্রথমে যদি কোনো ইন্ট্রোডাক্টরি ফ্রেজ থাকে, দেখছেন আপনি এটা অনেক করছি আমরা ফ্রেজ এন্ড ক্লজের ক্লাসে, যেমন কোনো ফ্রেজ দিয়ে শুরু হয়েছে কমা, ওটার আগে অনুবাদ করতেও বলছিলাম, মনে আছে নিশ্চয়ই। সেপারেটস ক্লজেস,
ক্লজ অপারেট করার জন্য গত ক্লাসে দেখছেন সাবঅর্ডিনেট ক্লজ যদি প্রথম হয় এরপরে কমা দিয়ে এরপরে প্রিন্সিপাল ক্লজ লিখতে হয়। প্রোভাইড পজেস, কোন জায়গায় পজের দরকার তখন এটা ইউজ করা হয় কমা। তাহলে আই বট অ্যাপলস, অরেঞ্জেস এন্ড ব্যানানাস। এখন এই যে মজার ব্যাপার হচ্ছে আগে আমরা এই কাজটা করতাম না, এই যে লাস্ট এন্ড তো আছে, এন্ড এর আগে আর কমা বসাইতাম না। এন্ড এর আগে কমা না বসাইলে কি ক্ষতি হইতো, এরপরে এটা বসানো শুরু হয়েছে, এটা অক্সফোর্ড কমা বলে। অক্সফোর্ড কমা, যেমন খেয়াল করেন আমি যদি বলতাম উই হ্যাড কফি চিজ কমা এরপরে কি ক্র্যাকার্স এন্ড গ্রেপস, এভাবে বলতাম, তখন বোঝা যাইতো যে আমরা হচ্ছে কফি একটা ডিশ, চিজ একটা ডিশ, ক্র্যাকার একটা ডিশ, গ্রেপস আর একটা ডিশ। কিন্তু আমি যখন এই যে এভাবে দিলাম চিজ এন্ড ক্র্যাকার্স, এটার পরে এভাবে কমা দিলাম, তখন বুঝতে যে চিজ এন্ড ক্র্যাকার্স একটা সিঙ্গেল ডিশ, এটা বোঝানোর জন্য। যেমন ধরেন মিস্টার কাদের, মানে ওকা বলে যে যারে, ওবায়দুল কাদের না, সেটা বলা যাবে না, অবৈধ। আচ্ছা, ও ডব্লিউ ইজা, এইভাবে না, ওর নাম বাদ দেই। ধরেন আমরা দিগন্তর নাম দিয়ে বলি, দিগন্ত, হিজ নেম ইজ দিগন্ত, এ P2A স্টুডেন্ট, এ পলিটিশিয়ান কমা এন্ড এ ডক্টর। এটা দিয়ে আমরা কি বুঝলাম, মানে আচ্ছা এটা এভাবে, এটা এভাবে বোঝানো যাবে না, এটার জন্য আমি একটা স্লাইড আপনাদের দেখাই। স্লাইডটা এখন কই পাবো, দাঁড়ান দেখি, আর একটা মাঝখানে স্লাইড খুলি। আচ্ছা ওই মার্কিং গুলো খুব গুরুত্বপূর্ণ ছিল না মনে হয়। আচ্ছা দেখেন, গেলে তো গেছে গা, আর কিছু করার নেই। দ্য ফান্ড রেজার, দেখেন দ্য ফান্ড রেজার ইনক্লুডেড জন স্মিথ, এ পলিটিশিয়ান অ্যান্ড অ্যান অ্যাক্টর। তাহলে ফান্ড রেজাররা যারা ফান্ড রেজ করতেছে তারা কাকে অন্তর্ভুক্ত করছে, জন স্মিথকে, কমা দিয়ে আমি বললাম এ পলিটিশিয়ান অ্যান্ড অ্যান অ্যাক্টর। এটা দিয়ে আমি কি বুঝলাম, এই যে এন্ড এর আগে যে আমি কমাটা ইউজ করি নাই, এটা দিয়ে বোঝা গেছে যে আমি জন স্মিথকে কি করছি, জান আমি এটা বললাম যে দ্য ফান্ড রেজার ইনক্লুডেড ডক্টর দিগন্ত, তাহলে কি এ P2A স্টুডেন্ট অ্যান্ড এ ডক্টর, এন্ড এর আগে কমা দিলাম না, তখন আপনার বুঝাবে যে মিস্টার স্মিথের আর একটা পরিচয় হচ্ছে সে P2A স্টুডেন্ট, বা দিগন্তর আরেকটা পরিচয় সে P2A স্টুডেন্ট এবং সে ডক্টর, এক লোকরেই বুঝাচ্ছে, দিগন্ত একজন, আর স্মিথের ক্ষেত্রে সে পলিটিশিয়ান এবং অ্যাক্টর জল। কিন্তু আমি যখন বলবো যে ফান্ড রেজার ইনক্লুডেড জন স্মিথ, জন স্মিথকে ইনক্লুড করছে, এ পলিটিশিয়ান তাকে ইনক্লুড করছে, এবং একজন অ্যাক্টরকে ইনক্লুড করছে, এই যে এন্ডের আগে কমা দেওয়ার কারণে এক লোক তিন লোক হয়ে গেছে। আর যদি শুধু এটার আগে কমা দিতাম তাহলে কি হবে, মনে হইতো যে এটা এটার অ্যাপোজিটিভ, মানে এটার তার বাড়তি পরিচয়, আর এটা দিলে আর একটা কমা দিলে আর বাড়তি পরিচয় থাকে না। দিস ইজ দা অক্সফোর্ড কমা, বুঝছেন, এটারে অক্সফোর্ড কমা বলে। আসেন আমি কি, আহা সব ডিসকার্ড হয়ে গেছে না, সরি। আচ্ছা কি আর করার, তাহলে ভিডিও দেখলে তো আবার বুঝে যাবেন। আচ্ছা এই ব্যাপারটা যদি বোঝা যায়, আচ্ছা when starting a sentence, আমি আপনাদেরকে প্রথমেই বলছি যদি আপনি সেন্টেন্স স্টার্ট করেন তখন ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে শুরু হয়, যেমন এই যে ইফ দিয়ে, গত ক্লাসে আমরা অনেকবার দেখাইছি, সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে সেন্টেন্স শুরু হইলে অলওয়েজ কি হবে, কমা হবে। আবার এই যে এইগুলো তো আমি অনেক করাইছি, এই যে এটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ যদি সেন্টেন্সের মাঝখানে বসে দুই পাশে কি দেওয়া যায়, কমা দেওয়া যায়, এটা প্রচুর করছি আমরা উদাহরণ। এখানে কমার পরিবর্তে আপনি এম ড্যাশ ইউজ করতে পারবেন, এম ড্যাশ, এম ড্যাশও ইউজ করা যায় কমার পরিবর্তে। এরপর আসেন ইন্ট্রোডাক্টরি কমা, আবার দেখেন আফটার দ্য মিটিং, এটা একটা ফ্রেজ, ইন্ট্রোডাক্টরি ফ্রেজের ক্ষেত্রে যদি ইন্ট্রোডাক্টরি ফ্রেজ এক বা দুই ওয়ার্ডের হয় এবং সেটা কমা না দিলে অর্থ প্রকাশ করে, আপনি কমা না দিতে পারবেন। কিন্তু ইন্ট্রোডাক্টরি ফ্রেজটা যদি তিন অথবা থ্রি গ্রেটার দ্যান অর ইকুয়াল
থ্রি এভাবে হবে না, গ্রেটার দ্যান আর ইকুয়াল থ্রি হয় তখন কমা বসানো ফরজ। আবার বুঝেন, যদি আফটার হইতো, শুধু আফটার দ্য মিটিং, আফটার উই ওয়েন্ট ফর লাঞ্চ, আপনি কমা না বসালে কোনো অসুবিধা নাই। অনেক ক্ষেত্রে দুইটা ওয়ার্ড থাকলেও কমা না বসালে অসুবিধা নাই, কিন্তু তিন ওয়ার্ড যদি হয়ে যায় বা তিনের বেশি, তিন বা তিনের অধিক যদি হয় তখন কমা বসানো ফরজ। However, if introductory phrase is clear and brief, তখন বসানো দরকার নেই, যেমন দাজ। এই যে এখানে কমা না বসালে কি সমস্যা হবে কেউ বলতে পারবেন? এই যে এই সেন্টেন্সটা পড়েন, নিচেরটা, একবারে নিচেরটা, অলওয়েজ অ্যাড এ কমা ইফ ইট উড অ্যাভয়েড কনফিউশন। যেন আমি যদি বলি লাস্ট সানডে ইভিনিং ক্লাসেস ওয়ার ক্যান্সেলড, বোঝা যাচ্ছে যে কি গত রবিবার বিকেলের ক্লাসগুলা ক্যান্সেল করা হয়েছে। কিন্তু আমি যদি এটা বলি, দেখেন এই কমাটা উড়াই দিই, কমাটা এখানে দেই, লাস্ট সানডে ইভিনিং, গত রবিবার বিকেলে ক্লাস ক্যান্সেল করা হয়েছে, গত রবিবার বিকেলে ক্লাস ক্যান্সেল করা হয়েছে, আর গত রবিবারে বিকেলের ক্লাসগুলা ক্যান্সেল করা হয়েছে, দুইটা ডিফারেন্ট না? বুঝা গেছে কমার পার্থক্যটা? কমা কোন জায়গায় ইউজ করলে চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থ। ভেরি গুড। তারপর ইউজ এ কমা টু সেপারেট টু অ্যাডজেক্টিভস। দেখেন আমরা এই যে বলি না, এই যে হি, এই উদাহরণ আমি দিছি আপনাদের, একটা উদাহরণ আপনি আগের ক্লাস দেখলে দেখবেন, আই সি কোল্ড, দেন হি ইজ এ স্ট্রং এন্ড হেলদি ম্যান। আমি চাইলে স্ট্রং এন্ড হেলদি ম্যান দিতে পারতাম, কিন্তু আপনি চাইলে দুইটা অ্যাডজেক্টিভ যদি ইউজ করেন, আপনি এন্ডটা বাদ দিতে পারেন, বাদ দিয়ে কমা ইউজ করা যাবে। কখন এই কমাটা ইউজ করা যায়? যদি আপনি এন্ড দিয়ে এটা ইউজ করতে পারেন, এক। সেকেন্ড হচ্ছে এগুলার ইন্টারচেঞ্জ করা যায়, মানে এটার জায়গায় এটা আনা যায়। আপনি যদি বলেন যে এই যে এটা, হি ইজ আ হেলদি কমা স্ট্রং ম্যান, তাও হবে। আবার স্ট্রং এন্ড হেলদি, তাও হবে। যদি ইন্টারচেঞ্জ করা যায় ইন বিটুইন, তাদের নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে বিটুইন দ্যাম, তখন আপনি কি ইউজ করতে পারবেন? কমা ইউজ করতে পারবেন, এবং এটা বিউটিফুল ইউজ। কিন্তু আপনি এটা ইউজ করার চেষ্টা করেন, কম এন্ড, এন্ড তো সবাই ইউজ করবে, জেনারেল পাবলিকরা সবাই এন্ড ইউজ করবে, আপনি কমা ইউজ করেন। মোর অন কমা, কমা নিয়ে আরো একটু দেখি আমরা। এটা একটা চমৎকার ইউজ কমার, ইউজ কমা বিফোর ফ্যান বয়েজ, এটা আপনি জানেন আগে থেকে, ফ্যান বয়েজের আগে বসাবেন। হি লাভস আইসক্রিম এন্ড এন্ড হি প্রেফারস কেক, ফ্যান বয়েজ নিশ্চয় মনে আছে, ফর, এন্ড, কত ক্লাসে বলা হয়েছে, এই যে এস, সো। কিন্তু কমা উইথ রেস্ট্রিকটিভ এন্ড নন রেস্ট্রিকটিভ ক্লজ, রেস্ট্রিকটিভ এন্ড নন রেস্ট্রিকটিভ এর কথাও পড়াইছি আপনাদেরকে ক্লাসে, অ্যাডজেক্টিভ ক্লজের ক্লাসে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। রেস্ট্রিকটিভ মানে হচ্ছে, রেস্ট্রিকটিভ মানে হচ্ছে নেসেসারি, আর নন রেস্ট্রিকটিভ মানে হচ্ছে আননেসেসারি। দেখেন স্টুডেন্টস হু স্টাডি হার্ড, যারা কঠোর পরিশ্রম করে, গেট গুড গ্রেডস। স্টুডেন্টস গেট গুড গ্রেডস, যদি ছাত্ররা ভালো গ্রেড পায়, এটা কোনো ইয়া হইল না, মানে খুব ভালো কোনো অর্থ দিল না। ছাত্ররা, কোন পৃথিবীর সব ছাত্ররা কি ভালো গ্রেড পায়? না। তাহলে বলা হচ্ছে যারা স্টাডি হার্ড, যারা কঠোর পরিশ্রম করে। তাহলে এই জায়গার, এই সেন্টেন্সের এই তথ্যটা, এই অ্যাডজেক্টিভ ক্লজটা এসেনশিয়াল, রেস্ট্রিকটিভ, অর্থকে লিমিট করে ফেলছে। কোন স্টুডেন্টরা বলছে সেটা, এটা রেস্ট্রিক্ট করে ফেলছে, এই জন্য এটাতে কমা দিতে হবে না। কিন্তু ধরেন মাই ব্রাদার ইজ ভিজিটিং আস লাস্ট উইক, আমার ভাই আমাকে গত নেক্সট উইকে, পরের সপ্তাহে ভিজিট, মানে আমাদের এখানে আসবে। ও লিভস ইন নিউ ইয়র্ক, সে যে নিউ ইয়র্কে থাকে, এটা আমার জন্য নেসেসারি ইনফরমেশন না। এই আননেসেসারি ইনফরমেশন দেওয়ার জন্য উভয় পাশে কমা ইউজ করতে হয়, এটারে বলে নন রেস্ট্রিকটিভ। এবং এই কমার পরিবর্তে আপনি চাইলে এম ড্যাশ ইউজ করতে পারবেন, এম ড্যাশ। আচ্ছা আসেন, কমাস উইথ অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ যদি আপনি সেন্টেন্সের মাঝখানে বসান, যার দ্য নোভেল বেস্ট সেলার, এটা এটার সম্পর্কে অতিরিক্ত তথ্য, মানে অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো বা নাউন ফ্রেজের মতো, তখন আপনি উভয় পাশে কমা বসাবেন, যেরকম আপনি অ্যাডজেক্টিভ ক্লজের মাঝখানে বসাইছেন। কিন্তু আপনি যদি ধরেন প্রথমেই বললেন, এই যে এই সেন্টেন্সটা আপনি এভাবে লিখলেন, ধরেন এ বেস্ট সেলার নোভেল, নোভেল কমা দ্য অ্যালকেমিস্ট, দ্য অ্যালকেমিস্ট
was turned into a movie বা turned into a stage drama. তখন দেখেন এরকম সেন্টেন্সটা খুবই চমৎকার, এটা ভালো করে শিখেন যে আমি কোনো কিছু সম্পর্কে প্রথমে পরিচয় দিয়ে তার কমা দিয়ে এরপরে ওই জিনিস লিখতে পারবো। এটা একটা চমৎকার, দেখবেন বেশিরভাগ পত্রিকাগুলোতে এই ফরম্যাটটা ইউজ করে। যেমন এই যে আমরা পরের ক্লাসে যে আমরা কম্প্রিহেনশন করব সেখানেও এই সেম ইউজ পাবেন। আমি আবার আপনাদেরকে জিজ্ঞেস করবো তখন যে আমি কোনো কিছু সম্পর্কে পরিচয় দিলাম, আচ্ছা এটা একটু লিখে দেই, দ্য বেস্ট সেলার নোভেল কমা, এই যে আমি বেস্ট সেলার সম্পর্কে পরিচয় দিলাম। আচ্ছা ধরেন ধরেন এই যে আপনার ওই যে ওই লেখাটা মনে আছে, হাউ এ টিচার শুড বি, ওখানে বলছি যে ধরেন ওখানে বলা হইছে ফরমার, ধরেন আমি ঠিক লাইন তো আর এখন মনে নাই, ফরমার ভাইস চ্যান্সেলর অফ বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কমা আব্দুস সাত্তার মন্ডল, এই যে তার সম্পর্কে প্রথমে পরিচয় দিলাম একটা দিয়া, এরপরে এটা করা যায়, তখন কমাটা এখানে বসবে। আর যখন আপনি পরিচয়টা মাঝখানে দিবেন তখন এই উভয় পাশে কমা বসবে। এই ব্যাপারটা বুঝছেন, এটা খুব গুরুত্বপূর্ণ ইউজ, কিন্তু আপনি অনেক ভালো ভালো সেন্টেন্স লিখতে পারবেন যদি এটা পারেন। ইউজ কমা টু সেট আ নেম অফ টাইটেল অফ আ পারসন বিং ডিরেক্টেড অর অ্যাড্রেসড, ওই যে গ্র্যান্ডমা, ডক্টর স্মিথ, প্লিজ ডক্টর স্মিথ টেল আস দ্য রেজাল্টস, ওই যে কাউকে অ্যাড্রেস করলে তখন এটা এটা একটু আগে বলছিলাম একবার। কমার এবার আর একটু কঠিন ইউজে আসেন, কঠিন না মানে একটু কমপ্লেক্স আর কি, অত মানে কঠিন আর কমপ্লেক্স একই কথা যদিও, কিন্তু কমপ্লেক্স নাও ইন এ সেন্স, বোঝার চেষ্টা করেন। ইউজ কমা টু সেট অফ কন্ট্রাস্টিং এলিমেন্টস টু অর টু ইন্ডিকেট ডিস্টিং পজ অর শিফট, কোন জায়গায় থেকে আপনি পজ দিবেন বা কোন জায়গা থেকে এক জায়গায় শিফট করবেন তখন কমা ইউজ করা যায়। যেমন হি ইজ ইন্টেলিজেন্ট বাট নট ভেরি ডিলিজেন্ট, দুইটা বিপরীত কথা, এটা হচ্ছে সেন্টেন্স আর এটা হচ্ছে ফ্রেজ। সেন্টেন্স আর ফ্রেজ আলাদা করব কখন, অনেক কারণে আলাদা করতে পারি, কন্ট্রাস্টিং আইডিয়ার ক্ষেত্রে যদি আলাদা করি আমি কমা বসাইতে পারবো। এখানে ফ্যান বয়েজ এর কারণে কিন্তু এটা আসে নাই, ফ্যান বয়েজ এর কারণে আসে নাই, এই যে বার্ড, এখানে কিন্তু আর একটা পুরো সেন্টেন্স নাই, খেয়াল করেন। এটা আসছে কন্ট্রাস্টিং আইডিয়া পাশাপাশি বসাইছি এবং পজ দেয়া, আমি বললাম হি ইজ ইন্টেলিজেন্ট পজ বাট নট আ ভেরি ডিলিজেন্ট, নট ভেরি ডিলিজেন্ট। ইউজ কমা টু ইন্ডিকেট দ্য অমিশন অফ ওয়ার্ডস, আপনি কোন ওয়ার্ড, এটা খুব চমৎকার ইউজ, মানে বিউটিফুল ইউজ, মানে বিউটি অফ ল্যাঙ্গুয়েজ এটার উপর ডিপেন্ড করে। দেখেন কোন ওয়ার্ড আপনি অমিট করে দিবেন, কিন্তু অমিট করার পরেও মানে আপনি যে অমিট করছেন দ্যাট ইজ আন্ডারস্টুড ফ্রম দ্য কনটেক্সট, কনটেক্সট থেকে আপনি বুঝতে পারবেন, এই অমিশনের জন্য আপনি কমা ইউজ করতে পারেন। যেমন ওই যে আমি বললাম না আইসি কমা কোল্ড, আইসি এন্ড কোল্ড এন্ড অমিট করে দিছি, এই জন্য কমা বসাইছি। ঠিক একই রকম ভাবে আপনি সাম পিপল প্রেফার ডগস আদার্স ক্যাটস, তাহলে আমি বলতে পারতাম না আদার্স প্রেফার ক্যাট, বলার দরকার নাই, কমন নিয়ে নিছি আর কি। এটা হচ্ছে বিউটি সেন্টেন্সের। তারপরে দেখেন 2020 সালে 1000 লোক এই ইভেন্টে অংশগ্রহণ করেছে, সেমিকোলন। কেন সেমিকোলন দিছি, কারণ এই যে এখানে একটা কমা আছে, এখন এটা এখানে কিন্তু বেসিক্যালি আরেকটা সেন্টেন্স হওয়ার কথা, কিন্তু আমি সেন্টেন্সটা না দিয়ে কি দিছি, ইন 2021 অনলি 500, মানে 2020 সালে কি 1000 লোক অ্যাটেন্ড করছে, কিন্তু 2021 সালে গিয়ে অনলি 500, অনলি 500। তাহলে আমি তো বলতে পারতাম ইন 2021 500 পিপল অ্যাটেন্ডেড দ্য ইভেন্ট, দরকার কি রিপিটেশনের, না দিয়ে আমি অনলি 500। দিস ইজ দ্য বিউটি অফ ল্যাঙ্গুয়েজ। ইউজ কমা টু সেট অফ প্যারেনথেটিক্যাল এক্সপ্রেশন, যে এক্সপ্রেশনটা না দিলেও সেন্টেন্সের কোনো ক্ষতি হবে না, না দিলেও বাক্যের কোনো বেসিক ক্ষতি নাই। যেমন ধরেন দ্য মিটিং উইল বি হেল্ড নেক্সট উইক, গল্প শেষ, কিন্তু আমি যত দূর জানি as far as I am know this is parenthetical information, প্যারেনথিসিস এর মধ্যেও বসতে পারে, মানে এই যে কম যদি উভয় পাশে ব্র্যাকেট দিই তাহলে এটা প্যারেনথিসিস বলি আমরা। এই যে সারপ্রাইজিংলি উভয় পাশে ব্র্যাকেট দিলে প্যারেনথিসিস, আর এটাতে বলতেছি প্যারেনথেটিক্যাল এক্সপ্রেশন,
মানে এটা দিয়ে আমি বাক্যের কি বুঝাইলাম, দ্য কেক টার্ন আউট টু বি ডিলিশিয়াস, কেকটা মজা হয়েছে ধরেন, কিন্তু সারপ্রাইজিংলি মজা হয়েছে। দেখেন সেন্টেন্সের গতিপথ একটু চেঞ্জ হয়ে যায়, মানে মজা হওয়ার কথা ছিল না। এটা প্যারেন্থেটিক্যাল ইনফরমেশন, এটা ছাড়া বাক্য হবে, কিন্তু এটা দিলে বাক্যের গতিপথ একটু বা এমপাসিস বা একটু চেঞ্জ হবে। এটা প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন, মানে যেটা অতিরিক্ত ইনফরমেশন, যত কিছু অতিরিক্ত মনে রাখেন, এভরিথিং আগাছা, যা কিছু আগাছা আছে এটা সেন্টেন্সের মাঝখানে ঢুকাইতে গেলে উভয় পাশে কমা দিতে হয়। মাইন্ড ইট, মাইন্ডস এগেন, মেট্রো রেলের ল্যাঙ্গুয়েজ। আরো কমা ইউজ, দেখেন কমার কত ইউজ। when the day of the month appears, দেন আপনি ডে অফ মান্থ দুই ভাবে লেখা যায়। যেমন ধরেন আমি বললাম যে 5 জুন 2024 নর্মাল, কিন্তু বলি জুন 5, 2024, কারণ দুইটা নাম্বার একসাথে আসছে, 5 এভাবে তো লিখতে পারবেন না, এই জন্য এটা কমা দেওয়া হয়। আবার অন দ্য 5th of May, এটা একটা সিস্টেম লেখার, দ্য ইভেন্ট টুক প্লেস। আবার হি ওয়াজ বর্ন অন May 5 বা 15 মে, May 15, তখন কিন্তু আর কি বসবে না, কমা বসবে না। এর ডেটের রাইটিং এর ডিফারেন্সের উপরে কমা বসাইতে পারেন। তারপরে আপনি কারো টাইটেল বা ডিগ্রি দিবেন নামের পরে, যেমন পিএইচডি, মার্টিন লুথার কিং জুনিয়র, এই যে পিএইচডি, এটা টাইটেল দিবেন। টাইটেল যদি মাঝখানে দেন এরকম, তখনও উভয় পাশে কমা, কারণ আপনি টাইটেলটা কিন্তু অতিরিক্ত না দিলেও আপনি সেন্টেন্স হবে, তো অতিরিক্ত সবকিছুই কমা। ইউজ কমা টু সেট অফ প্যারেন্থেটিক্যাল পার্টিসিপিয়াল ফ্রেজ। এটা আমরা প্রচুর করছি, যে ভার্ব প্লাস আইএনজি যখন দিবেন সেন্টেন্স বাড়াবেন, অতিরিক্ত প্রচুর করছি ফ্রেজের ক্লাসগুলোতে, কমা দিয়ে বাড়াবেন, এবং সেটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে বাড়তে পারে। পার্টিসিপিয়াল মানে হচ্ছে ভার্বের V3 এবং ভার্বের আইএনজি দুইটা দিয়ে বাড়তে পারে। দেন দ্য বুক বিকেম বেস্ট সেলার, সেন্টেন্স শেষ। এই যে এখন একটা নন ফাইনাইট ভার্ব ইউজ করে এটার সম্পর্কে তথ্য দিলাম। অ্যাডজেক্টিভ ফ্রেজ, রিটেন বাই আর রিনাউন্ড অথর, তখন আপনি উভয় পাশে কমা ইউজ করবেন। দ্য কার ডেন্টেড ইন অ্যান অ্যাক্সিডেন্ট নিড রিপেয়ার্স, কমা দিবেন। আশা করি বুঝা গেছে। ইউজ কমা টু সেপারেট দ্য ডে অফ দ্য মান্থ ফ্রম দ্য ইয়ার, আছে এটা একটু আগে বলে ফেলছি। তারপরে নো কমা ইজ নেসেসারি ফর দ্য মান্থ এন্ড ইয়ার, আচ্ছা ইট ওয়াজ জুন 2019 আর্টিকেল, 2019 সালে জুনের আর্টিকেল, এগুলা বলার সময় কি করতে হবে না, কমা দিতে হবে না। কিন্তু ওই যে আপনি যদি সেপারেট করতে চান সিটি ফ্রম ইস স্টেট, হ্যাঁ তখন কমা দিতে হবে। যান আই এম ফ্রম আরকন ওহিও এরিয়া, আরকন এরিয়া, এরপরে প্রথম হচ্ছে যে সিটি, তারপরে ওহিও স্টেট, দুইটা আলাদা করার জন্য আপনি কমা দিতে পারেন আপনি। এই হলো কমার ওভারঅল ইউজ। মোটামুটি এগুলা জানলে আপনি যা পরীক্ষা আসবে এর থেকে 3 গুণ বেশি জানা ফেলছেন, এর আর জানার দরকার নাই। বুঝা গেছে কমার ইউজটা সবাই? বলেন তো। এবার আসেন কোলন। মনে রাখেন এতক্ষণ যা কমার ইউজ শিখছেন, এম ড্যাশ আর কমার ইউজ মানে প্রায় 60 থেকে 70% ক্ষেত্রে সেম। এম ড্যাশ, আমরা একটু পরে এম ড্যাশে যাব। কোলনটা দেখেন, কোলনের বেসিক ইউজ হচ্ছে যে একটু আগে যেটা বলছি প্রথমে, অ্যাজ ইউজুয়াল আপনি যখন লিস্ট ইউজ করার জন্য এটা ইউজ করা হয়, কোট ইউজ করার জন্য কমার পরিবর্তে। আবার কোলনের প্রায় 50% ইউজ মিল আছে কমার সাথে, কোলনের সাথে কমা আর এম ড্যাশের সাথে ও কমার মিল আছে। আচ্ছা, ডোন্ট ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট আইটেম অফ দ্য কোলন। আচ্ছা, ওই যে এটা আমরা ওমব্যাট রেসিং একটু আগে দিয়ে বলছিলাম না, এই যে দেখেন ইয়ার পরে আইটেমস এর পরে আপনি প্রথম ইয়া কমা মানে কোলনের পরে আপনি প্রথম ওয়ার্ড ক্যাপিটালাইজ করা যাবে না, এটা আগেই বলছি একটু আগে। তাহলে শি নিডস টু বাই দ্য ফলোইং আইটেমস, এই যে লিস্ট, একটা লিস্ট করার জন্য আমরা কমা ইউজ করি, দেখছেন যে অক্সফোর্ড কমা কমা টমা ইউজ করছি, কিন্তু এই লিস্ট শুরু করার আগে আমরা চাইলে কমা ইউজ করতে সেমিকোলন ইউজ করতে পারবো। কিন্তু যদি আপনি এটা একটু পরে আমরা দেখবো, যদি আপনি বলতেন যে হি নিডস টু বাই দ্য ফলোইং আইটেমস দ্যাট ইনক্লুড, এই যে ভার্ব হয়ে গেল ইনক্লুড, ইনক্লুডের পরে কখনোই আর কি করা যাবে না, এই কোলন ইউজ করা না জায়েজ। ভার্বের পরে কোলন ইউজ করা যাবে না যখন আপনি লিস্ট করবেন তখন, একটু পরে আমরা আবার দেখবো এটা। কিন্তু নর্মাল আইটেমস তো নাউন, এটার পরে আপনি ইউজ করতে পারবেন।
যেন এই যে দেখেন কমার পরিবর্তে এটা ইউজ হয়েছে, হি সেইড, কমা দিলে হইতো না, হইতো, কিন্তু আমি চাইলে কোলনও দিতে পারবো। এক্সপ্লেনেশনের জন্য এটা ইউজ করা হয়। হি হ্যাড ওয়ান গোল, তার একটা মাত্র গোল, গোলটা এক্সপ্লেইন করেন, কি গোল? টু উইন দ্য চ্যাম্পিয়নশিপ। কোনো কিছু এক্সপ্লেইন করার জন্য আপনি হচ্ছে যে কোলন ইউজ করতে পারেন। মোর অন লিস্ট, এগুলার আরো কিছু উদাহরণ দিছি লিস্টের। তারপরে এক্সপ্লেনেশনের আরো কিছু উদাহরণ, যেমন ধরেন আরেকটা, দেয়ার ইজ ওয়ান থিং ইউ মাস্ট রিমেম্বার, তোমার একটা জিনিস তুমি অলওয়েজ মনে রাখবা, সেটা কি? অলওয়েজ বি কাইন্ড। মোর অন কোর্স, এই যে একই, যে আপনি কমার পরিবর্তে চাইলে কি করতে পারবেন? সেমিকোলন ইউজ করতে পারবেন, তবে এটা একটু ডিফারেন্ট। দেখেন, হি রিমেম্বার হার ফাদার অ্যাডভাইস, কমা ইউজ করা যাবে, কোলনও করা যাবে। দ্য টিচার রিমাইন্ডেড দ্য স্টুডেন্টস অফ দ্য ফেমাস কোট বাই আলবার্ট আইনস্টাইন, এখানে কোলন ইউজ করা বেটার। ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ। আচ্ছা, কোলন অন সেপারেটিং ক্লজেস, আপনি ক্লজ আলাদা করার জন্য কোলন ইউজ করা যাবে। দুইটা ক্লজ আলাদা করবেন, কোন ক্লজ? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মাইন্ড ইট। তাইলে colons can separate two independent clause when the second clause explain or elaborates the first, খুব ইম্পর্টেন্ট। আপনি তখনই কোলন দিয়ে দুইটা আলাদা করবেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে এন্ড এর পরিবর্তে, তখন এন্ড দিলে এখানে হইতো, বা সেমিকোলন দিলেও হইতো, কিন্তু আপনি কখন কোলন ইউজ করবেন? সাধারণত সেমিকোলনও একই, সেমিকোলনও এখানে ইউজ করা যায়। তো কখন ইউজ করবেন? যদি এটার এক্সপ্লেনেশন হয় এটা, হি হ্যাড অনলি ওয়ান অপশন লেফট, তার একটাই অপশন বাকি, হি হ্যাড টু অ্যাপোলোজাইজ, তাকে ক্ষমা চাইতে হবে, এটা হচ্ছে এটার এক্সপ্লেনেশন। এই জন্য কোলন ইউজ করা যাবে, মাইন্ড ইট। এন্ড এন্ড ইউজ করা যাবে না এখানে, সেমিকোলন করতে পারেন ম্যাক্সিমাম, কোলনের পরিবর্তে সেমিকোলন ইউজ করা যাবে। দেয়ার ওয়াজ নো টাইম টু লুজ, দ্য ডেডলাইন ওয়াজ ইন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে হচ্ছে ডেডলাইন, বা 1 ঘন্টা দিল তো হইতো, তাহলে এটা এটার এক্সপ্লেনেশন, তখন আপনি কোলন ইউজ করতে পারবেন। দিস ইজ সিমিলার টু এ সেমিকোলন বাট কোলন প্রোভাইডস এ স্ট্রঙ্গার এমফাসিস অন দ্য সেকেন্ড ক্লজ। আপনি সেমিকোলন ইউজ করতে পারেন এখানে, কিন্তু আপনি যদি মোর এমফাসিস দিতে চান, দেন কথার মধ্যে একটা টোন আছে না, তাল লয় আছে না, এটা আনার জন্য, ভাই তোমার জন্য এখন একটা অপশনই বাকি, তোমার ক্ষমা চাইতেই হবে, এই যে আমি জোরটা দিলাম, দিস ইজ দ্য ইউজ অফ কোলন, নট সেমিকোলন। বুঝা গেছে? তারপর আসেন, টাইটেলস এবং হেডিং লেখার জন্য আমরা কোলন কোলন ইউজ করি। এটা একাডেমিক পেপারের টাইটেল হইতে পারে, অন্য কিছু টাইটেল হইতে পারে। যেন একাডেমিক পেপারের টাইটেল, নিউট্রিশন এন্ড হেলথ, কি ইনসাইটস, যখন টাইটেল হবে তখন তো অবশ্যই আপনার ছোট হাতের হবে না, এটা মাথায় রাখতে হবে, টাইটেলের ক্ষেত্রে ছোট হাতের হয় না। আন্ডারস্ট্যান্ডিং কোয়ান্টাম ফিজিক্স, এ বিগিনার্স গাইড, এ ছোট হাতের দেওয়া যাবে না, যেহেতু এটা টাইটেল এন্ড হেডিং, কোনো কিছুর হেডিং। এটা আপনার কখন লাগবে? এই যে একটু আগামী ক্লাস বা এর পরের ক্লাসে যখন আমরা সামারি লিখবো, সামারি, এই যে কম্পিটিশনের সামারি লিখি না, 20 নম্বরের প্রশ্ন যেটা আসে, তখন আমার এইটা লাগবে, আমি প্রচুর এটা ইউজ করব, মাথায় রাখেন, এটা খুব গুরুত্বপূর্ণ ফর সামারি রাইটিং। সামারি রাইটিং মানে সামারি টাইটেল দেওয়ার ক্ষেত্রে আর কি, টাইটেল। কিন্তু একাডেমিক রাইটিং এর ভেতরে টাইটেল না, যখন ভেতরে আপনি কোনো কিছু বর্ণনা করতেছেন, দে স্টাডি রিভিলড সেভারাল ফাইন্ডিংস, এই স্টাডি থেকে আমরা, এই গবেষণা থেকে আমরা কি কি ফাইন্ডিংস পাই? ইনক্রিজ প্রোডাক্টিভিটি, রিডিউসড অ্যাবস্টেনিজম, হায়ার এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, তখন কিন্তু আবার কোলনের পরে ছোট হাতের হবে। দিস ইজ দ্য ডিফারেন্স, হেডলাইনার এটা ডিফারেন্স আছে, দেখছেন? কোলনস আর ফ্রিকোয়েন্টলি ইউজড ইন একাডেমিক রাইটিং টু ইন্ট্রোডিউস লিস্ট, এই যে লিস্ট দিচ্ছি, এক্সপ্লেনেশন দিতে, কোটেশন দিতে, প্রোভাইডিং ক্ল্যারিটি এন্ড এমফাসিস ইন আ কমপ্লেক্স আর্গুমেন্টস অফ ডাটা প্রেজেন্টেশন। তখন আপনি কমা, সেমিকোলন যখন ইউজ করবেন, কোলন সরি, তখন ছোট হাতের হবে। উইথ দিস আমরা হচ্ছে বিরতিতে যাব, 9টা 5 পর্যন্ত, নামাজের বিরতি, প্রেয়ার ব্রেক। এটা এর মধ্যে যারা নামাজের বিরতিতে যাবেন না, তারা দেখতে থাকেন, এই যে ভার্ব থাকলে আপনি তখন কি করতে পারবেন না, এটা ইউজ করা না জায়েজ, ইউজ করা যাবে না। কিন্তু এই যে নাউন ইউজ করলে করে, ফলোইং আইটেমস যখন বলছি, ফলোইং আইটেমস, তখন কিন্তু এই যে নাউন ইয়া হইছে, এই জন্য নাউন হইছে, এই জন্য আমরা কোলন ইউজ করছি। কিন্তু ভার্ব দিলে আপনি কোলন ছাড়াই অর্থ প্রকাশ পায়, কোলন ছাড়া, এই জন্য এটা এইভাবে দিতে হবে। এই দিয়া আপনার বিরতি শুরু হইলো। থ্যাংক ইউ সো মাচ। বিরতির পর দেখা হবে।
আচ্ছা, এই ব্যাপারটা তাহলে আমরা ক্লিয়ার হলাম যে এই যে এই ব্যাপারটা সেটা হচ্ছে আপনার ইনক্লুড যদি থাকে মানে ভার্ব যদি থাকে এরপরে যদি আমি কোনো লিস্ট দেই কোনো আইটেমস দেই তখন আমার কোলন লাগবে না। তাহলে দিস ইজ মানে এটা হচ্ছে মেইন জিনিস কোলনের। আসেন সেমিকোলন, খুবই গুরুত্বপূর্ণ, মানে সেমিকোলন ইউজ করতে পারাটাও একটা ক্রেডিট যদি আপনি বাক্যে ঠিক মতো ইউজ করতে পারেন। সেমিকোলন কেন ইউজ করা হয়? সেমিকোলন হচ্ছে লিঙ্কস ক্লোজলি রিলেটেড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর অর্থ ক্লোজলি রিলেটেড হইলে আমরা ইউজ করি, এন্ড এর পরিবর্তে ইউজ করি। কমপ্লেক্স লিস্টের মধ্যে আইটেম গুলো আলাদা করার জন্য সেমিকোলন ইউজ করা হয়। এখন কমাও তো ইউজ করা যাইতো, কিন্তু সেমিকোলন কেন ইউজ করব? আসেন, she loves to read, her favorite genre is mystery। তাহলে she loves to read এটার সাথে এটা রিলেটেড, এই জন্য আমরা এন্ড ইউজ না করে সেমিকোলন ইউজ করছি। চাইলে আমরা এন্ডও ইউজ করতে পারবো, এখানে সমস্যা নাই। কিন্তু একটা যদি পরেরটার এক্সপ্লেনেশন হয় তখন আমরা কি ইউজ করবো বলছিলাম? কোলন। উই ভিজিটেড নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক একটা সিটির নাম, আবার নিউ ইয়র্কের স্টেটের নাম। নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, প্যারিস ফ্রান্স, এন্ড টোকিও জাপান। এখন আমি যদি সবগুলাতে কমা দেই তাহলে মনে হবে যে নিউ ইয়র্ক একটা জায়গা, এটা একটা জায়গা, প্যারিস একটা জায়গা, এটা একটা জায়গা। আসলে এটা একটা জায়গা, এটা একটা জায়গা, আর এটা একটা জায়গা। এই জন্য এটা যান ধরেন, এটা আরো ভালো বোঝার জন্য আমি আপনাকে আরেকটা উদাহরণ দিতে পারি। সেটা হলো ধরেন ধরেন আমি বললাম এই দ্য মিটিং ওয়াজ অ্যাটেন্ডেড বাই প্রফেসর রেহমান সোভান, কমা চেয়ারম্যান সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ। এখন আমি যদি আবার কমা দিয়ে দেই ডক্টর বিনায়ক সেন। বিনায়ক সেন কে? ডিজি, ডিরেক্টর জেনারেল বিআইডিএস। এরপর আপনি মিনিস্টার একজনের নাম দিলেন, তখন হয়ে যাবে হজবরল অবস্থা। রেহমান সোভান, চেয়ারম্যান সিপিডি, বিনায়ক সেন, হজবর। এই যে বিনায়ক সেন ডিজি বিআইডিএস, এটার সাথে রেহমান সোভান চেয়ারম্যান সিপিডি আলাদা করার জন্য এই জায়গাটাতে আমি কোলন দিব। এগুলা কমা, ঠিক আছে, সেমিকোলন। আবার এখানে সেমিকোলন দিব দি এই যে আব্দুস সালাম, অনারেবল মিনিস্টার, মিনিস্ট্রি অফ প্ল্যানিং। এই যে এখানে আবার সেমিকোলন। বুঝা গেছে মানে সেমিকোলনটা কেন ইউজ করা হয়? এই ব্যাপারগুলো আমি গত ক্লাসে বলছি, মনে আছে? এটা কি আর বলার দরকার আছে? বলেন, আনসার দেন, তাইলে আবার বলবো। আর নাইলে আমার মনে হয় গত ক্লাসে এনাফ বলা হয়েছে এটা সম্পর্কে। যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি আপনি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ট্রানজিশনাল ফ্রেজ দিয়ে যুক্ত করতে চান, যেমন হাউএভার, অ্যাজ এ রেজাল্ট, নেভারদেলেস, ইনস্টিড, তখন আপনি দুই ভাবে করা যাইতে পারে। একটা হচ্ছে এখানে ফুল স্টপ দিয়ে আপনি এইচ বড় হাতে দিয়ে লিখতে পারেন, অ্যাজ এ রেজাল্ট এ বড় হাতে দিয়ে এখানে ফুল স্টপ, অথবা যদি সেমিকোলন দেন এরপরে কমা, এইভাবে ইউজ করা যায় ট্রানজিশনের ক্ষেত্রে। একটার সাথে দ্য ওয়েদার ওয়াজ টেরিবল, তবুও, নেভারদেলেস, তথাপিও, উই ডিসাইডেড টু গো হাইকিং। এটা আমি গত ক্লাসে মিনিমাম 10 বার বলছি। কারো কি কোনো সমস্যা আছে এটা বুঝতে, যে এখানে কেন সেমিকোলন হয় আর এখানে কমা কেন হয়? দিস ইজ অল আর ট্রানজিশনাল ফ্রেজেস বা ট্রানজিশনাল ওয়ার্ডস, এবং দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ট্রানজিশনের জন্য আমি সেমিকোলন ইউজ করবো, এরপর এটার পরে কমা। সবাই একটু বলেন এটা বুঝা গেছে কিনা? গত ক্লাসে অনেকবার বলা হয়েছে এগুলা। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ জয়েন বাই কোঅর্ডিনেটিং কনজাংশন উইথ ইন্টারনাল পাংচুয়েশন। ভেতরে যদি আবার ইন্টারনাল পাংচুয়েশন থাকে তখনও ইন্টারনাল পাংচুয়েশনের যে রেহমান সোভানের যে উদাহরণটা এখন দেখাইলাম না, ঠিক একই রকম। যেমন ধরেন দ্য কনফারেন্স ওয়াজ শিডিউল ফর মানডে June 5, কমা একটা আছে। এখন আবার টুইসডে June 6, তাহলে এটা একটা ব্যাপার, এটা আর একটা ব্যাপার, আর একটা আলাদা। এই জন্য এটা ইউজ করা হয়। সেম জিনিস, সেম জিনিস একটু আগে বলা হয়েছে। যখন তাদের মধ্যে ইন্টারনাল পাংচুয়েশন থাকে, ইন্টারনাল পাংচুয়েশন থাকলে যেন এন্ডের আগে তো কমা বসার কথা, কিন্তু কমা না বসে সেমিকোলন কেন বসছে? কারণ ইন্টারনাল আবার কমা আছে, কনফিউশন দূর করার জন্য। ক্লারিফিকেশন অফ কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আপনি ক্লারিফিকেশনের দেওয়ার জন্য আপনি সেমিকোলন ইউজ করতে পারবেন। যেমন ধরেন
দ্য অথর ডিসকার্ড সেভারাল থিমস, অনেকগুলো থিম আলোচনা করছে, কোলন কি থিম, ফ্রিডম হুইচ ওয়াজ এ মেজর ফোকাস। এরপর এখন ফ্রিডমের পরে লাভ আলোচনা করছি, আর লাভ এর পরে কমা তো দেওয়া যাবে না, হুইচ ওয়াজ এ মেজর ফোকাস তাহলে হজবরল হয়ে যাবে। লাভ হুইচ intertwined with freedom and loss which understood the narrative। এই কমপ্লেক্স জটিল ব্যাপারটা বোঝানোর জন্য আমি সেমিকোলন ইউজ করছি, বুঝা গেছে এটা? দেখেন এখানে একটা সেন্টেন্সে কত কিছুর ব্যবহার, কোলন, সেমিকোলন, কমা, ফুল স্টপ, ক্যাপিটালাইজেশন। প্রথম ওয়ার্ড বড় হাতের, লিস্ট অফ আইটেমস এই কারণে কোলন, অলরেডি ইন্টারনাল কমা আছে এই জন্য সেমিকোলন। এটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজকে বোঝানোর জন্য, এটা অ্যাডজেক্টিভ ক্লজের আগে কমা বসে আমরা জানি, আর সেন্টেন্স শেষ ফুল স্টপ। দেখছেন একটা সেন্টেন্সে কয়টা, 1 2 3 4 5টা কি বসছে, পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন বসছে। এই ব্যাপারটা ক্লিয়ার? 5 ক্যাপিটালাইজেশন, 1 2 3 4 5 ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন। সবাই একটু কথা বলেন। The lecture covered multiple topics, যেন আজকে লেকচারটা মাল্টিপল টপিকস কভার করবে। হিস্ট্রি which was detailed, science which was comprehensive, literature which was insightful, same জিনিস। Stylistic choice, while not common, sometimes semicolons are used stylistically to emphasize the relationship between clause। দুইটা ক্লজের মধ্যে রিলেশনশিপ এমফাসাইজ করার জন্য, জোর দেওয়ার জন্য আমরা কমা ইউজ করি। দ্য আর্টিস্ট ওয়াজ ইন্সপায়ার্ড বাই নেচার, সে যে নেচার দ্বারা ইন্সপায়ার্ড আপনি কেমনে বুঝছেন? বুঝছি এভাবে, হার পেইন্টিংস রিফ্লেক্টেড দ্য বিউটি অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। তাহলে এটার সাথে রিলেটেড। when two clauses information are related we use semicolon instead of and। I hope you got it। ক্রিয়েটিং এ ব্যালেন্স সেন্টেন্স, ব্যালেন্স সেন্টেন্স তৈরি করার জন্য এটাও একটা চমৎকার ইউজ। দেখেন আমি বলতে পারতাম টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, ইজ দিলাম না, ওই যে এরকম একটা ইউজ ওখানেও দেখাইছি। টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন, কত সুন্দর সেন্টেন্স। দ্য সান সেট বিহাইন্ড দ্য হিলস, দ্য মুন রোজ ওভার দ্য লেক, রিলেটেড ইনফরমেশন, ব্যালেন্সড। কোটেশন মার্কে আপনি সেমিকোলন ইউজ করবেন কখন? কোটেশন মার্কে তো আমি অলওয়েজ কমা ইউজ করি যখন একসাথে অনেকজন লোক কথা বলবে অথবা একসাথে অনেক ইনফরমেশন দেওয়া হবে। দ্য ম্যানেজার সেইড ফিনিশ দ্য রিপোর্ট বাই মানডে, একজন লোক কথা বলছে, কিন্তু আবার টিম লিডার সেইড, টিম লিডার অ্যাডেড, এটার সাথে যোগ করছে উই নিড ইট ফর দ্য মিটিং এন্ড দ্য অ্যাসিস্ট্যান্ট নোটেড আই উইল হেল্প উইথ দ্য ডাটা। অ্যাসিস্ট্যান্ট বলছে আমি ডাটা নিয়ে হেল্প করবো তোমারে। তাই তিনজন লোক একসাথে কথা বলছে, তিনজন লোকের একই রকম একই টপিকে কথা বলছে। আমি চাইলে এটা ফ্লোটা রক্ষা করার জন্য আমি সেমিকোলন দিছি, অবশ্যই ফুল স্টপ দিলে হবে, তখন এটা দ্য টিম লিডার, তখন এটা একটা খাপছাড়া আলাদা আলাদা ব্যাপার হয়ে যাবে। যখন আমি বুঝাচ্ছি যে এই তিনটা কথা একই টপিকে, একই টপিক এবং রিলেটেড, তখন আমি এগুলোকে আলাদা করার জন্য কম সেমিকোলন ইউজ করব। সেমিকোলন ইউজ করলে এটা ক্ল্যারিফাই হবে, মানে ক্ল্যারিটির জন্য, রিডেবিলিটি বাড়ানোর জন্য, মানে পড়তে যেন কি, টু ব্রেক আপ এ সেন্টেন্স, সেন্টেন্স ব্রেকআপের জন্য, দ্যাট ইজ লং, লম্বা সেন্টেন্সের ব্রেকআপের জন্য, লম্বা সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের জন্য, এবং এনহ্যান্স বৃদ্ধি করতে রিডেবিলিটি। দ্য কমিটি মেম্বার্স রিভিউড দ্য প্রপোজাল, একটা সেন্টেন্স শেষ হইলো, ঠিক আছে। এরপরে এটা তো সবাই জানেন এই জিনিসটা কি, আমি প্রচুর করাইছি ক্লাসে, প্রচুর, যে ভার্ব প্লাস আইএনজি এরপরে অতিরিক্ত তথ্য যোগ করলেন, এই যে নোটিং ইটস স্ট্রেংথ এন্ড উইকনেস, এই পর্যন্ত বুঝা গেছে সবাই? মানে কমিটি মেম্বার রিভিউড দ্য প্রপোজাল, প্রপোজাল রিভিউ করছে কি নোট করে, নোটিং দ্য ইটস স্ট্রেংথ এন্ড উইকনেস। এটা হচ্ছে যে কি প্রেজেন্ট পার্টিসিপল, এবং এটা হচ্ছে যে মডিফায়ার। কোন মডিফায়ার? পোস্ট মডিফায়ার। আমরা প্রচুর করছি, গত ক্লাসের আগের ক্লাসেও করছি। এখন এই যে একটা কমা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন যদি আবার কমা দেই তাহলে এটার সাথে এটা কি হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমি পরে এই যে দেখেন রিভিউড একটা ভার্ব, কমিটি মেম্বারস রিভিউড, এরপরে কমিটি মেম্বার ডিসকাসড দ্য পটেনশিয়াল ইম্প্যাক্ট অফ দ্য
community. দেখছেন? And ultimately decided to approve the project with modification. এখন দেখেন এই জিনিসটা যদি আমার না থাকতো, এই যে নোটিং, এটা বাদ দিয়ে দেন, নোটিং স্ট্রেংথস এন্ড উইকনেস, এটা নাই, তখন খালি এখানে কমা দিলে হইতো, এখানেও কমা দিলে হইতো, তখন এটা একটা প্যারালাল স্ট্রাকচার হইতো। প্যারালাল, এখনো প্যারালালই আছে প্যারালালিজমের ক্ষেত্রে, প্যারালাল স্ট্রাকচার। এই ব্যাপারটা বুঝা গেছে সবাই? ব্র্যাকেট and closes editorial and explanatory information, মানে এডিটোরিয়াল, মানে অনেক সময় আমার কোনো কথা বলে দিত, হি দ্য কোচ ওয়াজ ভেরি প্রাউড অফ দ্য টিম, কিন্তু এখানে যদি আমি এটা দিতাম, এই থার্ড ব্র্যাকেট ইউজ না করে এটা, তাহলে এই কোচটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন না। কিন্তু যখন আমি ব্র্যাকেট ইউজ করছি এক্সপ্লেনেশন দেওয়ার জন্য, তখন এটা ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্যারেন্থিসিস এন্ড ব্র্যাকেটস। The results were astonishing. Results astonishing. এটা কেমনে বুঝবো? See the appendix A. এটা important information, important info, এই জন্য এটা ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। কিন্তু প্যারেন্থিসিসে ঘটনাটা উল্টা। যান দেখেন, you are late, aren't you? এটা না দিলে হবে। She finally answered. সে অবশেষে উত্তর দিল, after taking 5 minutes to think. মানে অবশেষে সে আনসার দিছে। কতক্ষণ ধরে আনসার, কতক্ষণ পরে আনসার দিছে এটা আমি না জানলেও চলবে, এসেনশিয়াল ইনফরমেশন না, এই জন্য। যেন রবিন, প্যারেন্থিসিস ডিসপাইট অ্যাপিয়ারেন্সেস আর নট পার্ট অফ দ্য সেন্টেন্স, যারা পার্ট অফ দ্য সেন্টেন্স না, কেমনে বুঝছেন? প্যারেন্থিসিস কিন্তু সেন্টেন্সের অংশ না। দেন রবিন অ্যান্ড হিজ ট্রাস্টি অ্যাসিস্ট্যান্ট, তার বিশ্বাসী অ্যাসিস্ট্যান্ট, ওই যে ধরেন পিএসসির আগের চেয়ারম্যান এবং তার বিশ্বাসী ড্রাইভার, ওয়াজ অলওয়েজ ওয়েলকাম। মানে ওয়েলকাম তো হবে না, এখানে কি হবে আপনারা বুঝছেন। তাহলে এই অংশটা যদি এটার অংশ হইতো, তখন তো এটা ওয়ার হইতো, প্লুরাল সাবজেক্টের জন্য, ঠিক না? বুঝা গেছে? কিন্তু রবিন তো সিঙ্গেল সাবজেক্ট, এই জন্য এটা ওয়াজ। এই জন্য প্যারেন্থিসিস মানে হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে তথ্য নন এসেনশিয়াল, নন এসেনশিয়াল। আর প্যারেন্থিসিস না দিয়ে যদি ব্র্যাকেট হয়, কাইন্ড অফ, সর্ট অফ এসেনশিয়াল। বুঝা গেছে? ক্লিয়ার সবার এই পর্যন্ত? চ্যাটে বলেন সবাই ঘুম থেকে উঠে, যারা এতক্ষণ বলেন নাই তারাও বলেন। দিগন্ত, দিগন্ত, আমেনা, আসিফ ইকবাল ছাড়া, আদনান, সাইমন, শান্তনু দে, ওরাই সব সময় বলে এই সোহাগ নতুন আসছে। আর আর কই, আর বান্দারা কোথায়? আচ্ছা, এবার আসেন ড্যাশ। আগামী ক্লাস আমাদের কিন্তু ইয়ার উপরে, কম্প্রিহেনশন, গুরুত্বপূর্ণ। এরপরের ক্লাস, কম্প্রিহেনশনের পরের ক্লাস হচ্ছে যে আমাদের সামারির উপরে, সামারির পরে হচ্ছে যে ফিচার রাইটিং, ফিচার রাইটিং এর পরে হয় হচ্ছে ট্রান্সলেটিং লিটারেচার অথবা এসে রাইটিং। এরপরে বাকি যদি কোনো ক্লাস থাকে সেটা অল হচ্ছে প্র্যাকটিসের ক্লাস, আমরা যা যা এতদিন পড়াইছি এটা প্র্যাকটিস করব। বুঝা গেছে? ড্যাশ দুই ধরনের, একটা হচ্ছে এম ড্যাশ আর একটা হচ্ছে এন ড্যাশ। প্রথমে আমরা দেখি যে ড্যাশ কি জন্য ইউজ হয়। ইন্ডিকেট এ ব্রেক, এটার সাথে কোলনের মিল আছে, কিন্তু আবার কমারও মিল আছে, কমার কোলনের। এন্ড সেট অফ এডিশনাল ইনফরমেশন, এডিশনাল ইনফরমেশন দিতে ইউজ হয়, জোর দিতে, এম্পাসাইজ। এম্পাসাইজ কিন্তু আমরা কোলন দিয়ে দিছিলাম, মনে আছে? জোর দিয়ে, কোলন দিয়ে কোনো তথ্য দিছি, মানে অল ইউ নিড টু ডু ইজ টু মানে ইউ নিড টু অ্যাপোলোজাইজ, মানে the only thing you need to do is, or the one thing you must do to apologize, এই যে জোর দেওয়ার জন্য, মনে আছে? এই যে ঠিক একই জিনিস আপনি এটার জন্য ইউজ করতে পারবেন। he was going to the store if he remembered, প্রথমে কমার পরিবর্তে ইউজ হয়েছে। আচ্ছা, if he remembered এটা আসলে জোর দেওয়ার জন্য, এখানে আমি চাইলে কমা না, কমা দেওয়া লাগবে না। the recipe calls for 3 ingredients, এখানে কোলন দিলে হইতো, এই যে কোলনের পরিবর্তে ইউজ করা যায়। তাহলে দুই ধরনের ড্যাশ আছে, একটা হচ্ছে এম ড্যাশ আর একটা হচ্ছে
এন ড্যাশ। এম ড্যাশ কি? আপনি এই যে এম লিখতে, ইংরেজিতে এম লেখার জন্য আপনার যেই জায়গাটা লাগে, এই যে এখানে এই পরিমাণ যে সাইজেরটা, এটারে এম ড্যাশ বলে, সাইজের যে কোলন। এম ড্যাশ ইজ a longer of the two dashes and is roughly the wide of the letter m. এন ড্যাশ, এই যে এন লিখতে যদ্দূর জায়গা লাগে, আরো ছোট জায়গা লাগে না, এই এন ড্যাশ। কেন ইউজ করবেন? ওই একই, আপনি এই যে কমা ইউজ করছেন না এখানে প্যারেনথেটিক্যাল ইনফরমেশন দেওয়ার জন্য, মনে আছে? ওই যে সারপ্রাইজিংলি ইউজ করছেন, আগের স্লাইড গুলোতে দেখাইছি সারপ্রাইজিংলি, ঠিক একই রকম এখানেও সেম। কিন্তু আপনি চেষ্টা করবেন কমা না ইউজ করে এম ড্যাশ ইউজ করতে, এটা বিউটিফুল। মনে রাখেন এম ড্যাশের আগে এবং পরে স্পেস হবে, এই যে আগে পরে স্পেস। The results of the experiment, although surprising, were consistent with the hypothesis. এখানে কাহিনীটা কি? আপনি the result of the experiment were consistent with the hypothesis, আমার যে হাইপোথিসিস ছিল এটার সাথে রেজাল্টটা মিলে গেছে। এখন এই যে তথ্যটা অতিরিক্ত প্যারেনথেটিক্যাল, এই প্যারেনথেটিক্যাল ইয়ার সময় আপনি কমা ইউজ করতে পারবেন, কিন্তু বাট উইথ মোর এমপাসিস, যদি মোর এমপাসিস দিতে চান, এমপাসিস দেওয়ার জন্য এম ড্যাশ ইউজ করা যায়। ক্লিয়ার সবাই? তারপরে আপনার চিন্তার মধ্যে বা কথার মধ্যে একটা ব্রেক দিবেন। যেমন ধরেন, আই ওয়াজ গোয়িং টু কল ইউ, পজ, বাট আই ফরগট। বুঝছেন? এই যে পজটা দিলাম এটার জন্য, এখানে এটা ইউজ করলে ভালো হবে না তানজিন, কিন্তু করতে পারবেন, করতে তো না করবে না কেউ, করতে পারবেন। এমপাসিস দেওয়ার জন্য দেখেন আবারও, মানে এটার মূল কাজ হচ্ছে যে এমপাসিস দেয়া, ইউজ টু হাইলাইট এ পার্টিকুলার পার্ট অফ দ্য সেন্টেন্স। দেয়ার ওয়াজ অনলি ওয়ান থিং শি ফিয়ার্ড, একটা মাত্র জিনিস নিয়ে সে ভয় থাকে, কি সেটা? ফেইলিউর। এই যে ফেইলিউর যে খুবই গুরুত্বপূর্ণ, এটা বোঝানোর জন্য আমি একটা এম ড্যাশ ইউজ করছি। ইন্ট্রোডিউসিং এ লিস্ট অর এক্সপ্লেনেশন, এই যে আপনি এই লিস্ট ইউজ করার জন্য আপনি কি ইউজ করছেন? কোলন ইউজ করছেন না? এই যে কোলনের পরিবর্তে এটা ইউজ করতে পারবেন, একটু আগে দেখাইছি প্রথমেই। তারপরে আপনি হচ্ছে এখানে ইয়া পড়ে গেছে, আচ্ছা, ইউজ টু শো সামওয়ানস স্পিচ ইজ বিং ইন্টারাপ্টেড, কোন কেউ কথা বলতেছে, এটা ইন্টারাপ্টেড হয়েছে, এটা বোঝানোর জন্য আপনি কি দিয়ে বুঝাবেন? বাট আই থট ইউ সেড, এই এই যে ও বলতে বলতে না বলতে মাঝখান থেকে আরেকজন বলে দিল, নো আই নেভার সেড দ্যাট। আমার মনে হয় তুমি এটা বলছো, কি বলছো এটা না বলতে বলতে যে আরেক সামনে আছে তার যার সম্পর্কে বলা হচ্ছে, সে বলছে না 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 আমি তো এটা বলি নাই। দিস ইজ দ্য ইন্টারাপশন। এই ইন্টারাপশন বোঝানোর জন্য আপনার এম ড্যাশ ইউজ করা হয়। তাহলে এম ড্যাশ কি জন্য ইউজ করা হয়? এমপাসিস আর ইন্টারাপশন, তারপরে কি জোর দেয়া, ইন্টারাপশন করা, লিস্টের জন্য, এগুলোর জন্য ইউজ করা হয়। কিন্তু এন ড্যাশের ইউজ সোজা, এন ড্যাশ হচ্ছে ধরেন রেঞ্জের জন্য, রেঞ্জ। যেমন ধরেন 5 আর 6 গোলে খেলা, 5 আর 6, 2 থেকে 3, এটা ছোট, 2 থেকে 3 রেঞ্জ বোঝানোর জন্য এটা ইউজ করা, এটা কিন্তু এম ড্যাশ না, এন ড্যাশ। এই যে 3টা থেকে 4টা, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, রেঞ্জ। ইস্ট ওয়েস্ট, নিউ ইয়র্ক প্যারিস ফ্লাইট, এই যে এটা হচ্ছে কানেক্টেড রিলেটেড কনসেপ্ট বোঝানোর জন্য, কানেকশন বিটুইন টু ওয়ার্ডস, দুটো ওয়ার্ডের মধ্যে কানেকশন আছে, যে নিউ ইয়র্ক প্যারিস ফ্লাইট, ঢাকা চিটাগং হাইওয়ে, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, যে আজকে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, ঢাকা চিটাগং হাইওয়ে ওয়াজ blocked by the protesters who are demanding to abolish quota system. Complex compound adjective, এই যে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য সেকেন্ড, জানেন ওয়ার্ল্ড ওয়ার দ্য সেকেন্ড, কিন্তু পোস্ট ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী সময়ে, এই সব ক্ষেত্রে আমি যেটা ইউজ করি এটার নাম হচ্ছে এন ড্যাশ, নট হাইপেন। হাইপেন আবার অন্য জিনিস, হাইপেনটা একটু পরে দেখাচ্ছি। এই যে স্কোরের ক্ষেত্রে ইউজ করা হয় বলছি একটু আগে। এবার দুইটা ডিফারেন্সটা দেখেন, মূল ডিফারেন্সটা, একটা হচ্ছে লেন্থে ডিফারেন্স, একটা বড় একটা ছোট, একটা হচ্ছে ইউজে ডিফারেন্স। এম ড্যাশ ইউজ করা হয় কেন? ইন্টারাপশনের জন্য, ব্রেক ইন থট, এমপাসিসের জন্য, এডিশনাল ইনফরমেশন দেওয়ার জন্য। আর এন ড্যাশ ইউজ করা হয় কেন? রেঞ্জ,
কানেকশন বোঝানোর জন্য, কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বোঝানোর জন্য। এরপরে শোয়িং রিলেশনশিপ বোঝানোর জন্য। ফর্মালিটি, এম ড্যাশ ক্যান ক্রিয়েট মোর ড্রামাটিক অ্যান্ড ইনফর্মাল টোন, whereas the n dash is more neutral or often used in technical and formal context. এটা ফর্মাল, এটা মোস্টলি ইনফর্মাল। হাইফেন এন ড্যাশ থেকেও ছোট। আর একটা আছে লো ড্যাশ। লো ড্যাশটা মানে আন্ডার স্কোর, এই যে মহিন আন্ডার স্কোর 69, এই যে ইয়া করতে যেটা ইউজ করা হয় ইমেল অ্যাড্রেস লিখতে, ওটা আন্ডার স্কোর নিচে বসে, লো ড্যাশ বলে এটারে, লো ড্যাশ। আর হাইপেনটা কি? এই যে 1/3, এই যে দেখেন, কানেক্ট কম্পাউন্ড ওয়ার্ডস নট কমপ্লেক্স কম্পাউন্ড, শুধু কম্পাউন্ড ওয়ার্ডস ও ওয়ার্ড পার্টস। দেন মাদার ইন ল 21, 1/3। দেন শেখ হাসিনা পেইড, শেখ হাসিনা কেম ইন চিটাগং ফর, আচ্ছা দাঁড়া, আচ্ছা শেখ হাসিনা লেফট ফর চায়না ফর 3 days, 3 দিনের জন্য। এটা একটা সেন্টেন্স। কিন্তু আমি যদি বলতাম এটা আপনার হাইপেনেটেড অ্যাডজেক্টিভ পড়ছেন আগে, মনে আছে? দাঁড়ান আমি একটু ইয়া করে দেখাই। লেফট ঢাকা 3 days, শেখ হাসিনা 3 দিনের জন্য ঢাকা ছেড়েছে, 3 days। কিন্তু শেখ হাসিনা 3 দিনের ভিজিটে বেইজিং গেছে বা চায়না গেছে। শেখ হাসিনা পেইড এ 3-day visit in China। এই যে 3 দিনের ভিজিট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, নাউনের আগে বসছে। এটাকে বলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে হাইপেন। আশা করি বুঝা গেছে। 1/3, hyphen all spelled out fraction but do not hyphenate fraction introduced with a or n। 1/3, more than a third of registered voters are opposed the matters। আচ্ছা ওটা তো a third of, ওটা বোঝানোর জন্য বলা হয়েছে, কিন্তু বেসিক্যালি 1/3, 2/3, মাদার ইন ল 21 ছোট, এন ড্যাশ আর একটু বড়, এম ড্যাশ আরো বড়। ইলিপসিস কখন ইউজ করি? ইন্ডিকেটেড অমিটেড টেক্সট, কোন টেক্সট নাই, আমি তিনটা দিবেন কিন্তু 1, 2, 3, এর বেশি না। এন্ড শো ট্রেইলিং অফ আ থট, মানে থটের পথটা দেখানোর জন্য, ট্রেইলিংটা দেখানোর জন্য যে এটা আরো চলবে। হি হেসিটেটেড, অমিটেড টেক্সট, কি হেসিটেটেড করে কি কি বলছে আমি কিছু জানি না, দেন স্পোক। আবার ধরেন আমি কোনো বাক্য, এই যে কোনো জায়গায় কোনো কোট ইউজ করব যে সে এটা এটা বলছে, এখন আমি পরে মাঝখানে কিছু বাদ দিব, ডট 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 দিয়ে বাকিটা লিখবো, তখন এই যে এই অমিটেড টেক্সট বোঝানোর জন্য এটা ইউজ করা হয়। যেন রবীন্দ্রনাথ এটা বলছে, কি বলছে, ধরেন কি বলতাম, একটা বাক্য বলি, পিয়ানোর সুর তানপুরায় নেই, নেই, এই ডট 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 দিয়ে সে বলল যে বেহালার সুর কি ইউকেলেলেতে নেই। এই যে ধরেন একটা বললাম আর কি, এটা আক্তার, এটা হচ্ছে যে খলিকুজ্জামান ইলিয়াসের একটা ইয়ে আছে, আমরা পরের 2-3 ক্লাস পরে দেখবো, আমার পুরো বাক্যটা মনে নাই, এই জন্য দিতে পারতেছি না। এই যে এই কথাটা বলার জন্য মাঝখানে যে আমি গ্যাপ দিলাম, এটা বোঝানোর জন্য আপনি এলিপসিস ইউজ করতে পারবেন। অ্যাপোস্ট্রফি ইউজ করা হয় বেসিক্যালি র, বাংলা বাক্যের শেষে র মানে মালিকানা বোঝানোর জন্য, পসেসিভ। যেমন ধরেন বইটা আমার, বইটা সারার বই, অ্যাপোস্ট্রফি এস। অসুবিধাটা হইল যদি কোনো নাম এস দিয়ে শেষ হয়, তখন আপনি অ্যাপোস্ট্রফি এস, যেন জনস একটা নাম, তখন আপনি কি অ্যাপোস্ট্রফি এস দিবেন নাকি শুধু জনসের উপরে অ্যাপোস্ট্রফি দিবেন? দুইটাই শুদ্ধ, দুইটাই দেয়, তবে এটা দেওয়ার পক্ষে আমি। ক্যানভাস অ্যাপোস্ট্রফি দিলেই হইতো, কিন্তু ক্যানভাসেস এটা দেয়। টেক্সাসেস দুইটাই দেয়। অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্য ওয়ার্ডস আর মেড ইন প্লুরাল উইদাউট। আচ্ছা এটা পরে। আচ্ছা এখানে একটু দেখেন, সাম রাইটার্স এন্ড এডিটর্স অ্যাড অনলি অ্যান অ্যাপোস্ট্রফি,
টু অল নাউন্স এন্ডিং ইন এস, মানে এস দিয়ে যেসব নাউন শেষ, বেশি কিছু রাইটার শুধু অ্যাপোস্ট্রফিটা দেয় আর এস দেওয়ার দরকার হয় না, কিন্তু কেউ কেউ এটা ইউজ করে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। যেমন ধরেন আমি যদি বলি গার্লস পেন, মেয়েটির কলম, দ্য গার্লস পেন। আবার বলি যে মেয়েদের স্কুল, গার্লস কলেজ। এই যে স্টুডেন্টের, আর স্টুডেন্ট, স্টুডেন্টার একটা স্টুডেন্ট, আর স্টুডেন্টদের অ্যাপোস্ট্রফি এসটা পরে যাবে, এস আছে। এটা হচ্ছে পার্থক্য। কিন্তু আবার কিছু ওয়ার্ড আছে যে প্লুরাল, স্টুডেন্টস, স্টুডেন্টের প্লুরাল, প্লুরাল তো স্টুডেন্টস, স্টুডেন্টস এর প্লুরাল স্টুডেন্টস, কিন্তু চাইল্ডের প্লুরাল কি? চিলড্রেন। এটা কিন্তু এস নাই, দেখছেন? এস নাই, তাহলে ওখানে অ্যাপোস্ট্রফি এস দিতেই হবে প্লুরাল হইলে। টিথ, টিথস, টুথের প্লুরাল হচ্ছে টিথ। এটা হচ্ছে একটা ব্যাপার। তাহলে কি কি ব্যাপার বললাম? একটা হচ্ছে মালিকানা বুঝাইতে, পসেসিভনেস বুঝাইতে অ্যাপোস্ট্রফি এস ইউজ হয়, কিন্তু নামের শেষে যদি এস থাকে মোস্ট প্রেফারেবল হচ্ছে শুধু অ্যাপোস্ট্রফি বসানো। এবং যদি প্লুরাল হয় যেটাতে এস নাই, তখন অ্যাপোস্ট্রফি এস দেয়া ফরজ। আর যদি এস দিয়ে প্লুরাল হয়, মানে স্টুডেন্টস, তখন শুধু অ্যাপোস্ট্রফি দিতে হবে। এস দিয়ে প্লুরাল হলে শুধু অ্যাপোস্ট্রফি, এস দিয়ে প্লুরাল না হইলে অ্যাপোস্ট্রফি এস। মালিকানা বুঝাইতে অ্যাপোস্ট্রফি এস। কোন নামের শেষে অলরেডি এস আছে, শুধু অ্যাপোস্ট্রফি এস ইউজ করা যায়, আবার অ্যাপোস্ট্রফি, শুধু অ্যাপোস্ট্রফি ইউজ করা যায়, আবার অ্যাপোস্ট্রফি এসও ইউজ করা যায়। ক্লিয়ার? সবাই বুঝছেন? এবার 35তম বিসিএস এ একটা সেন্টেন্স ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন আসছে, এটা রান অনস বলতে পারেন, সেন্টেন্স রান অনস। এটা সবাই একটু সমাধান করার চেষ্টা করেন, আমি বলে দিব অবশ্যই কি কি জায়গায় ঝামেলা আছে। যত কিছু আমি আজকে করাইছি, যতগুলো রুল দেখাইছি, এর চেয়ে কম এখানে দেয়া আছে, অনেক কম। লিখেন কোন কোন জায়গায় ভুল, বলবেন, ইজিলি আনসার করতে পারার কথা। প্রথমে সবাই এটা বলেন, এই জায়গাটাতে কোথায় ভুল আছে? এই জায়গাটাতে, এই জায়গাটা বলেন। এখানে যা আছে সব ক্লাসে একটু আগে পড়ানো হয়েছে, বলেন, এতক্ষণ লাগলে তো হবে না এটা। তানজিন, চমৎকার, থ্যাংক ইউ। তাহলে বোস সেইড রিপোর্টিং ভার্ব একটা কমা হবে, তাহলে দিস আফটারনুন। হ্যাঁ, এখানে লং লেটার হবে, লং লেটার হবে না, এই জন্য মনে আপনারা অর্থটা বুঝেন, এটা হবে ইসি এন ইসি, একনেক। এটা এটা ছিল, এটা কেমনে লং লেটার হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, একনেক হবে এটা। তাহলে এই যে এটা একটা কি রিপোর্টিং ভার্ব, সেইডের পরে আপনি কি দেন নাই, দ্যাট যেহেতু দেন না, এবার এটা বড় হাতের আছে, বড় হাতের আছে মানে হচ্ছে এটা একটা রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা হবে। ইনভার্টেড কমা কোথায় গিয়ে শেষ? প্রপোজালে গিয়ে শেষ। দিস আফটারনুনের পরে আপনি চাইলে একটা কমা বসাইতে পারেন, না বসাইলেও চলবে। একনেক, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এটা কি হবে? এখানে ভুল আছে বলেন। একনেক বড় হাতের হবে না? ভেরি গুড। উইল টেবল, ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল, এটারে বলে ডিপিপি, বলে না বিভিন্ন প্রজেক্টের ডিপিপি বলে না, ডিপিপি শুনছেন না? এটা ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল, মানে আপনি এই প্রজেক্টের ডিপিপি জমা দেন। আমরা বলি না এরকম ডিপিপি জমা দেন, না হলে প্রজেক্টের সাথে পরিচিত হন, যে কোনো কিছু ইয়া করতে হলে ডিপিপি জমা দিতে হয়, ডিপিপি মানে কেমনে কি করবেন এইসব বলবেন আর কি। ডিপিপি কোন, এই জন্য এটা যেহেতু ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা একটা টার্ম এবং অ্যাব্রিভিয়েশন, এই জন্য এটা বড় হাতের হবে, পি বড় হাতের, বি বড় হাতের, পি বড় হাতের। এখন এই যে দেখেন, আপনি নাম্বারটা দেখবেন 10 নাম্বার, কিন্তু এই যে একটাতে 2 নাম্বার করে, তার মানে ভুল কিন্তু বেশি নাই। এই জন্য এখানে এটা সম্ভব, কিন্তু হচ্ছে হচ্ছে এটাতে একটা বাক্য, বাক্যের মধ্যে তো আপনারা আবার হাওভার আনতে পারবেন না, এই জন্য এখানে ফুল স্টপ দিতে হবে, সেমিকোলনটাই এইচ বড় হাতের করে দিতে হবে। বুঝা গেছে? হাউএভার হি ডিডন্ট কনফার্ম ইট, কারণ এখানে তো আপনি যখন একটা বাক ইয়া শেষ করছেন, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, তখন এটা একটা আলাদা সেন্টেন্স হয়ে গেছে, হাউএভার আলাদা করে ফেলতে হবে। এবার বলেন যারা বুঝছেন এটা করেন, এখানে কি ভুল আছে?
দিস নিউজ ওয়াজ পাবলিশড, এখানে কোনো ভুল আছে? ভেরি গুড, সিফাত, কমা হবে না। ইন দা ঢাকা ট্রিবিউন, এখানে ভুল আছে কোনো? পত্রিকার নাম ঢাকা ট্রিবিউন। ভেরি গুড, ট্রিবিউনের টি হবে কি বড় হাতের। তারপরে এই যে কমাটাও লাগবে না, অন জানুয়ারি, এই ডেট দেওয়ার আগে কমা লাগে না। অন জানুয়ারি 4, 2014, বাকিটা ঠিক আছে। এই আনসার এখানে দেয়া আছে, দেখেন যে যে জায়গায় ভুল আছে এটা দাগ দেয়া আছে। আশা করি বুঝা গেছে। এরপরে বিসিএস কোশ্চেন অন সেন্টেন্স, এই সেন্টেন্স দিয়েও আমি হচ্ছে যে একটা ইয়া দিয়ে রাখলাম যে বলেন তো এই এই যদি আগে ক্লাসে এটা করানো উচিত ছিল, কম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আমি ভুলে গেছি এটা ইনক্লুড করতে, এই জন্য এটা ইনক্লুড করে দিছি। ব্রেক ডাউন দা ফলোইং সেন্টেন্স, এই সেন্টেন্সটা একটা সেন্টেন্স, এটারে কি ব্রেক ডাউন করবেন কয়টা সেন্টেন্সে? 4 সিম্পল সেন্টেন্স, 4টা সিম্পল সেন্টেন্স, উইদাউট চেঞ্জিং মিনিং ইট কনভেইস। প্রথমে সবাই এটা পড়েন, এই বাক্যটা পড়তে থাকেন, পড়েন। এবার আমারে বলবেন কোন কোন জায়গায় ব্রেকটা হবে, মানে সেন্টেন্স 4টা যে বানাবেন আপনি কোত্থেকে বানাবেন, কি দেখে বুঝবেন যে এখানে 4টা বাক্য হবে? কোন কোন জায়গায় ব্রেক, চিহ্নগুলা বলেন পড়ে। To the West, we have many millions of men and women, most of whom are intelligent and sentient, who refuse to accept as truth statements and ideas that really can withstand the most searching examination. আপনি মনে করেন কোনো অর্থ বুঝেন নাই, আপনার দরকারও নাই। We have many millions of men and women to the West, এটা দিতে পারেন। To the West we have many millions of men and women, এখানে একটা সেন্টেন্স শেষ। যেমনি আছে এমনি রেখে দিলেও সেন্টেন্স হয়ে যাবে। এখন দেখেন এই যে ক্লজ মার্কার আছে, তার মানে এখানে আরেকটা ক্লজ আছে, ক্লজটারে সেন্টেন্স বানাইতে হবে। মোস্ট অফ দোজ ও আর বা মোস্ট অফ দ্যাম আর ইন্টেলিজেন্ট এন্ড সেটিয়েন্ট, শেষ, আরেকটা সেন্টেন্স শেষ। আবার হু দিয়ে ইয়া করেন, তাহলে দে রিফিউজ টু অ্যাকসেপ্ট অ্যাজ ট্রুথ স্টেটমেন্ট, অ্যাজ ট্রুথ স্টেটসমেন্ট এন্ড আইডিয়াস, তারা কি রিফিউজ করে অ্যাকসেপ্ট দ্য অ্যাজ ট্রুথ স্টেটমেন্ট এন্ড আইডিয়াস, তারা ট্রুথ হিসেবে অ্যাকসেপ্ট করে না। দ্যাট রিয়েলি ক্যান উইথস্ট্যান্ড, এই যে দ্যাট আছে দেখছেন, তাহলে এখানে একটা ব্রেক বা দ্যাটের পরে আরেকটা ব্রেক, তাহলে স্টেটমেন্ট ট্রুথ স্টেটমেন্ট আইডিয়াস তো প্লুরাল, তাহলে দে রিয়েলি ক্যান বা দিজ রিয়েলি ক্যান উইথস্ট্যান্ড দ্য মোস্ট সার্চিং এক্সামিনেশন। এই যে এই ব্রেকিং, এই ব্রেকিং, এই ব্রেকিং, এটা তো এটার সাথে সেন্টেন্স গুলা কি, দোজ স্টেটমেন্টস, দে, দোজ পিপল, আর এটা যেমনি আছে এমনি রাখলে হবে। আবার চাইলে দেয়ার আর দিয়েও লেখা যাবে। দেখেন বুঝছেন কিনা, না বুঝলে বলেন। এই যে এখানে আপনার এই যে স্টেটমেন্ট এন্ড আইডিয়ার কথা বলা হয়েছে না, এখানে দোজ স্টেটমেন্ট কেন দিছি, দোজ স্টেটমেন্ট এন্ড আইডিয়াস হবে। এই যে এখানে আমি হলুদ করি নাই ভুলে, এই দোজ স্টেটমেন্ট এন্ড আইডিয়াস, এটা এই যে দ্যাটটা কারে বুঝাচ্ছে, এই এটারে দ্যাট বুঝাচ্ছে আপনার এর আগের স্টেটমেন্ট ট্রুথ স্টেটমেন্টস এন্ড আইডিয়াস, এটাকে, এই জন্য এটা সাবজেক্ট করে দিচ্ছি, ট্রুথ স্টেটমেন্ট এন্ড আইডিয়াস দ্যাট বাদ রিয়েলি ক্যান। তারপরে দে, হু, কারা, এই যে ইন্টেলিজেন্ট এন্ড সেটিয়েন্টরা প্লুরাল, তাহলে হু এর পরিবর্তে আমি দে দিলাম। আর এটা তো পুরো একটা সেন্টেন্স আছেই। আর মোস্ট অফ হোম এর জায়গায় মোস্ট অফ হোম না দিয়ে আমি কি দিলাম, মোস্ট অফ দোজ, দোজ দিলে সেন্টেন্স হয় না, দোজ এর পরে কিছু একটা লাগে, মোস্ট অফ দোজ পিপল, এই জন্য পিপল আছে। অথবা মোস্ট অফ দ্যাম দিলে হইতো, মোস্ট অফ দ্যাম আর ইন্টেলিজেন্ট, দোজ পিপল দিলে হয়। আবার অনেক জায়গায় পুরাটা দিছে, পুরা যা ছিল পিপল কারা, এটা বোঝানোর জন্য। এই হচ্ছে অবস্থা।